আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ অনুষ্ঠান আজকের আলাপন। আমি আকরামুল হোসেন আছি প্রতিবারের মতো। সুপ্রিয় দর্শক, আমরা এখন যে অবস্থায় আছি, করোনা ভাইরাস সময়কালীন সময়ে লকডাউন অবস্থায় প্রত্যেকটি মানুষের জীবন ব্যবস্থায় বিভিন্ন ধরনের নানা বিষয়ে নানা পরিবর্তন এসেছে। প্রত্যেকটি সেক্টরকে কেন্দ্র করে যদি আমাদেরকে কথা বলতে হয়, তাহলে প্রথমেই আমাদের যে বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে তা হচ্ছে আমাদের বর্তমান সামাজিক অবস্থা, ব্যবসায়িক অবস্থার চিন্তাধারা থেকে শুরু করে যে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের অবদান আছে। আমরা জানি প্রপার্টি সেক্টরে আমাদের বাংলাদেশিদের অবদান আছে, তারা কাজ করছেন। আমরা জানি যে অ্যাকাউন্টিং বিষয়ে আমাদের বাংলাদেশিরা বিভিন্ন পেশায় জড়িত আছেন, অ্যাকাউন্টিং বিষয়ে বিভিন্ন ধরনের সেবা প্রদান করছেন। কারি ইন্ডাস্ট্রি নিয়ে তো আমরা কথা বলতেই হবে। কারি ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের অন্যতম একটি বিশেষ যে সেবা প্রদান ক্ষেত্র ব্রিটেনে, যে ক্ষেত্রটা দিয়ে আমরা মূল ধারায় পরিচিতি লাভ করেছি। পাশাপাশি আমাদের মধ্যে বিভিন্ন ধরনের সংগঠন আছে যারা সেবামূলক কাজ করছে, কমিউনিটি সংগঠনগুলো আছে, কমিউনিটি প্রতিষ্ঠান আছে, মসজিদ মাদ্রাসা আছে। প্রত্যেকটি সেক্টর তার তার অবস্থান থেকে এই লকডাউন সময়কালীন সময়ে এক ধরনের ঝুঁকিতে আছে এবং আমরা জানি সেই ঝুঁকিটা কি। প্রত্যেক দিন মৃত্যুর মিছিল ভারী হচ্ছে। যদিও এক সময় মার্চ মাস থেকে লকডাউন শেষ হওয়ার পরে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম যে হয়তোবা ভ্যাকসিন চলে আসবে, ভ্যাকসিন চলে আসার এক ধরনের সম্ভাবনা ছিল অক্টোবরের দিকে, কিন্তু সেটা সম্ভব না হয় নভেম্বরে আবারও লকডাউন শুরু হলো। সেই লকডাউন আমাদেরকে এমন এক অবস্থায় নিয়ে গেছে, প্রত্যেকটি মানুষের সাথে যখন কথা হয় তখন এক ধরনের ভয়, ভীতি, পাশাপাশি মানুষের ভিতরে যে আত্মবিশ্বাসটা ছিল সেই আত্মবিশ্বাসের কোনো দিকই আমরা খুঁজে পাচ্ছিলাম না। সুপ্রিয় দর্শক, দেশ এবং বিদেশে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমাদের কমিউনিটিতে যারা বিভিন্ন পেশায় জড়িত আছেন, বিভিন্ন ব্যবসায় জড়িত আছেন, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, তারা কি ভাবছেন। তাদের ভাবনাকে কেন্দ্র করে অবশ্যই আপনাদেরও কিছু তাদের অভিজ্ঞতার আলোকে তারা যখন কথা বলবেন, আপনাদের হয়তোবা কিছু প্রশ্নের উত্তর আপনারা পাবেন যে আমরা আসলে কোথায় যাচ্ছি, আমাদের সময়টা আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে এবং সেই সময়কালীন সময়টাকে ব্যবহার করার মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা কতটুকু আমাদের জন্য কি সংবাদ নিয়ে আসতে পারে, কি ধরনের মেসেজ দিতে পারে এবং সেই মেসেজটা আসলে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমি বলেছি যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন সেক্টরে আছে। There are none other sector that our British Bangladeshis are not involved, বাট কিছু কিছু সেক্টর আছে যেগুলোতে আমরা সবসময় আমাদের চোখ পড়ে, আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমরা কাজ করি। আর এই অবস্থা থেকে সেই ক্ষেত্রগুলো আসলে কোন অবস্থানে আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের টপিকটা আপনাদের জন্য সাজিয়েছি। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, দ্য এফেক্টস অফ এভরি সেক্টর ডিউরিং দি ইউকে লকডাউন। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য বিভিন্ন জায়গা থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, বিভিন্ন পেশাজীবী বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত আছেন এমন ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন যে লকডাউন শুরু হওয়ার পর থেকে বা করোনা ভাইরাস আসার পর থেকে আমরা স্টুডিওর সাথে সাথে আমরা জুম বা ভিডিও কলের মাধ্যমে, স্কাইপের মাধ্যমে আমরা আমাদের গেস্ট যারা আছেন বিভিন্ন জায়গা থেকে সংযোগ করে থাকি। এর ব্যতিক্রম আজকে নয়, আজকেও আমরা একইভাবে আপনাদেরকে নিয়ে এসেছি, তাদেরকে সংযুক্ত করার চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে। আমি প্রথমেই পরিচয় করে দিতে চাই আমার স্টুডিওতে যারা কষ্ট করে তাদের শত ব্যস্ততার পরেও আমাদেরকে সময় দিয়েছেন আপনাদেরকে জানানোর জন্য, এনটিভির ভিউয়ারের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সুপ্রিয় দর্শক, আমি প্রথমেই পরিচয় করে দিতে চাই আমার ডান পাশে আছেন একজন ট্যাক্স অ্যাডভাইজার, সাথে সাথে নিজে একজন অ্যাকাউন্টেন্ট এবং দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন, এখনো একজন ব্যবসায়ী আছেন, মুকিত চৌধুরী AATQB। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলাপনে যোগ দেওয়ার জন্য। আমার পাশে আছেন আমাদের যে ইন্ডাস্ট্রি নিয়ে আমি প্রথমেই বলেছি যে আমাদের কারি ইন্ডাস্ট্রির সাথে সাথে অন্যান্য আরো অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। আমাদের মধ্যে ব্রিটিশ বাংলাদেশিরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে, যেটা আমরা বলতে পারি যে প্রপার্টি ইন্ডাস্ট্রিতে আমাদের এক ধরনের এখন সাড়া ফেলেছে, বিভিন্ন মানুষ প্রপার্টি ইন্ডাস্ট্রিতে আছে। কিন্তু এই করোনা ভাইরাস সময়কালীন সময়ে সেই ইন্ডাস্ট্রি এখন কোন পর্যায়ে আছে, কি ধরনের
নেতিবাচক প্রভাব পড়ছে বা আসলেই ভবিষ্যতে এই নেতিবাচক প্রভাবটি আমাদের কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে এই ক্ষেত্রে, সেই ক্ষেত্র হচ্ছে প্রপার্টি ইন্ডাস্ট্রি। এবং আমরা জানি আমাদের বাংলাদেশিরা স্টেট এজেন্টের সাথে যুক্ত আছেন, সেই স্টেট এজেন্ট একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী ভূমিকা পালন করছে আমাকে বলতে হবে। এবং আমরা জানি যে ঘর বাড়ি এখন বাসা বাড়ি পাওয়ার ক্ষেত্রে এক ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হয়, কিন্তু সেই চ্যালেঞ্জিং সিচুয়েশনগুলোকে আমরা আবার ট্যাকেল দিতে পারি যদি একটা ভালো স্টেট এজেন্ট থাকে, যদি ভালো একটা পরামর্শ পাওয়া যায়, ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। এবং সেই স্টেট এজেন্ট, ওয়ান অফ দি স্টেট এজেন্ট আমাদের সবার পরিচিত মঞ্জিল অ্যান্ড কোর স্বত্বাধিকারী শাহেদ আহমেদ আছেন আমার সাথে। শাহেদ আহমেদ, আপনাকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে জয়েন করার জন্য। আমার সাথে আরও বেশ কিছু সেক্টরের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গরা আছেন, আমি দেখেছি আমার সাথে অনলাইনে জয়েন করেছেন শুধু লিডস থেকে, এবং লিডস বাংলাদেশ সেন্টারের সাবেক চেয়ারম্যান এবং দীর্ঘদিন বাংলাদেশ সেন্টারের সাথে জড়িত আছেন, বাংলাদেশ সেন্টারে ম্যানেজারিয়াল পোস্টে আছেন বর্তমানে আফজাল হোসেন। তিনি কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কমিউনিটির দীর্ঘদিন থেকে কমিউনিটির বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত থাকার কারণে কমিউনিটি মানুষের সাথে ওনার উঠা বসা এবং অত্র এলাকায় বা নর্থ ওয়েস্টের বিভিন্ন দিক নিয়ে ওনার সাথে আজকে কথা বলবো। আফজাল হোসেন আছেন আমাদের সাথে। আফজাল হোসেন, আপনাকেও ধন্যবাদ আমাদের আজকের আলাপনে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আরো দুইজন অতিথি জয়েন করবেন। আমরা বলছি যে আমাদের এই প্রোগ্রামে আমরা বিভিন্নভাবে আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে অতিথিকে সংযুক্ত করে থাকি। জুমের মাধ্যমে সংযুক্ত করার মাধ্যমে বা স্কাইপের মাধ্যমে সংযুক্ত হওয়ার মধ্য দিয়ে এক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, সেটা আপনারা হয়তো বা জেনে থাকবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে এইমাত্র জয়েন করলেন একটি ইন্ডিয়ান অধ্যুষিত একটি এলাকায় একজন বাংলাদেশি হিসেবে যিনি নিজেকে তুলে ধরেছেন, যিনি এই করোনা ভাইরাস সমকালীন সময়েও তার একটা আত্মবিশ্বাস, আমরা তার সাথে কথা বলেছি প্রোগ্রামের আমন্ত্রণ জানানোর আগে, এবং তার সাথে কথা বলবো সেইখানকার সময় নিয়ে, বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা নিয়ে তিনি আমাদের সাথে আলোচনা করবেন। মোহাম্মদ ইব্রাহিম মিয়া, সাউথ হল গ্রিল হাউসের ডাইরেক্টর। মোহাম্মদ ইব্রাহিম মিয়া, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের সাথে সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে ধন্যবাদ, কলাকুশলীদেরকে ধন্যবাদ। আপনার সাথে আমরা কথা বলবো। আমাদের সাথে আরেকজন অতিথি জয়েন করবেন খুব শীঘ্রই। জয়েন করার মধ্য দিয়ে আমরা আপনাদেরকে তাকে পরিচয় করিয়ে দিব। আমি প্রথমেই আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমার অতিথি, যেহেতু আপনারা স্টুডিওতে এসেছেন, আপনাদের কাছ থেকে আমরা প্রথমে শুনবো যে আপনি তো নিজে একজন, মানে বলতে হবে যে ব্যবসায়িক পরিকল্পনাকারী। জি, হ্যাঁ, আপনারা বিভিন্ন সময় ব্যবসাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন। আমি প্রথমেই আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমার কাছে যেটা মনে হয় এই সময়ে আপনাদের প্রয়োজনটা সবচেয়ে বেশি, এবং সে কোন কারণে আপনার প্রয়োজনটা বেশি বলে আপনি মনে করেন? ওয়েল, থ্যাংক ইউ আকরাম ভাই। আমার অভিজ্ঞতা হলো, আমি নিজে একজন ব্যবসায়ী ছিলাম দীর্ঘদিন, 25 বছর। তারপর এখন আমি অ্যাকাউন্টিং প্র্যাকটিসে আছি। আমি মনে করি আমাদের কাছে এখন হলো সবচেয়ে বড় জিনিস হলো, এখন যেহেতু একটা রিসেশন আসতেছে অথবা প্যান্ডেমিক অথবা যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা চলছে, এই মুহূর্তে প্রতিটা ব্যবসায়ীর উচিত হলো তার অ্যাকাউন্টস, ব্যালেন্স শিট এগুলোর খুব সিরিয়াসলি কন্ট্রোল করা। তার এক্সপেন্স মাস্ট বি কন্ট্রোল। আবার যারা নতুনভাবে ব্যবসা করতে চান তাদের মেইন কাজই হবে যে বিজনেস প্ল্যান, যে বিজনেস প্ল্যানটা আপনি এখন যদি কেউ ভাবে যে আমি প্যান্ডেমিক শেষ হলে একটা রেস্টুরেন্ট খুলে দিব, হ্যাঁ, এবং স্টেরিওটাইপ থিঙ্কিং করে যে এতটা সিট হবে না, কারণ এক্স্যাক্টলি কিন্তু প্যান্ডেমিক শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আগে যেভাবে শুক্র শনিভাবে লোকজন ঝাঁপাইয়া পড়তো রেস্টুরেন্টে, এই যে কনফিডেন্স লেভেলটা, এটা কিন্তু এখন অনেক নিচে, অনেক নিচে। ফলে যারাই নতুন ব্যবসা করবে তাদেরকে ভাবতে হবে একটু থিঙ্ক টুয়াইস, যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা হবে সেটা যেন খুব কেয়ারফুলি হয় এবং কোনোভাবেই যাতে আবার স্লিপ না খায়। কারণ প্যান্ডেমিক আমরা যেটা দেখতেছি, যদিও ভ্যাকসিন একটা আসছে, কিন্তু 90% হইলো, এটা কিন্তু বেসড অন থার্ড ফেজ অ্যাসেসমেন্ট। থার্ড ফেজ অ্যাসেসমেন্ট মিন ইজ বেসড অন 1000 পিপল, কিন্তু যখন এটা আপনি মাস স্কেলে যাবেন তখন হয়তোবা সব ধরনের মানুষের উপর এটা এফেক্টিভ না হতে পারে, ফলে এটার আবার একটা ব্যাড ইম্প্যাক্ট আসতেও পারে। যদিও আরও ভ্যাকসিন আসতেছে, ফলে
খুব তাড়াতাড়ি যে আমরা এই পরিস্থিতি থেকে উদ্ধার হয়ে যাবো তা না। ফলে আপনার নতুন ব্যবসা বাণিজ্য করতে গেলে একটু থিঙ্ক করে করতে হবে, কারণ রিসেশন বা যে কোনো অর্থনৈতিক অবস্থা আবার নতুনদের জন্য দরজা খুলেও দেয়, সেটাও ঠিক। হ্যাঁ, কারণ পুরাতন যারা আছে তারা অনেকটা ইজি মাইন্ড হয়ে গেছে, তারা একটু টায়ার্ড হয়ে গেছে, আবার প্রপার্টি ফ্লাকচুয়েশন আছে। এই জিনিসগুলো, যেমন আমি নিজে যখন ব্যবসা শুরু করছিলাম উইচ ওয়াজ আপনার 1994-এ, তখন কিন্তু রিসেশন চলছিল। তো আমাদের অনেকে বললো যে এই রিসেশনের মধ্যে ব্যবসা একজনের জন্য দরজা বন্ধ হবে, আরেকজনের জন্য দরজা খুলবে। আরেকটা বিষয় আপনার কাছ থেকে মনে হয় এর উত্তরটা ভালো করে আমরা পাবো, যে বর্তমান সময়ে মানুষ কি সত্যিকার অর্থেই প্যান্ডেমিকের কারণে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে? আপনাদের কাছে কি মনে হয় যে ব্যবসা ক্ষেত্রে আসলে কেমন নেতিবাচক প্রভাব পড়েছে? যেহেতু আমরা জানি যে এই দেশে সরকার নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, আপনার ফালো স্কিম থেকে শুরু করে আপনাকে গ্রান্ট বা লোন, এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। এর মধ্য দিয়ে মানুষকে উপকৃত হচ্ছে, নাকি খুব বেশি মানুষকে প্রভাবিত করছে যে কোনো একদিকে দাবিত হওয়ার জন্য? আমি যেটা বলতে চাচ্ছি যে পরিকল্পনাহীন কিছু করার জন্য, যেহেতু অনেকে অনেক ধরনের সুযোগ পাচ্ছে বা সুযোগের সৃষ্টি হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? ফার্লো তো এটা ধরেন, এটা একটা গভর্নমেন্টে একটা প্যানিক যাতে সোসাইটিতে না হয়, সেই জন্য এটা তো কারো কোনো গভর্নমেন্টই ইচ্ছাকৃতভাবে মানি হ্যান্ড ওভার করে না। ফলে এখানে ফার্লো স্কিম দেওয়ার পরও কিন্তু মানুষের মধ্যে যে একটা ফেয়ার ক্রিয়েট হয়েছে ডিউ টু করোনা, এটা বিজনেসের কনফিডেন্স সিরিয়াসলি এফেক্ট করছে এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড। এখন আপনি সবাই এখন ভাবে যে রিস্ক কি, আগের যে আপনার যে একটা ফ্রি মাইন্ডের গ্লোবাল ইকোনমি ছিল সেটা এখন নাই। এখন আগে যেমন মনে করেন আপনি একটা জিনিস এলসি খুলতে পারতেন ইজিলি, কিন্তু এখন আজকাল এলসিও হবে না। অনেকটা মেইনলি ব্যবসা চলে গেছে ক্যাশ অ্যাকাউন্টিংয়ে। ক্যাশ অ্যাকাউন্টিং মানে আপনার পকেটে টাকা থাকলে আপনি আসি, নতুবা নাই। একটা ছোট একটা প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই। এখন আমরা অনেকের কাছ থেকে অভিযোগ আসছে, ব্যবসায়ীরা অনেকের পরিকল্পনা ছিল যে হয়তো বা এই বছর কিছু ব্যবসা প্ল্যান নিয়েছেন, পরিকল্পনা নিয়েছেন, রিসার্চ করেছেন, কিন্তু প্যান্ডেমিকের কারণে অনেক ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছে না, অনেককে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না। এটা আসলে আপনারা, যেহেতু আপনাদের একটা কোম্পানি আছে, সেই কোম্পানির মাধ্যমে আপনারা আপনাদের ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করে থাকেন, অ্যাকাউন্টিং সার্ভিস, তো আপনাদের কাছে হয়তো এই অভিযোগটা বেশি আসে। তো সেটা আসলে কিভাবে, কতটুকু যুক্তিসঙ্গত, এবং সেটা হওয়ার কারণে মানুষ প্র্যাকটিক্যালি কেমন বিপদে আছে? ওয়েল, যেমন একটা বিজনেস করতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট ফান্ডামেন্টাল। হ্যাঁ, এখন বিজনেস অ্যাকাউন্ট করতে গেলে হাই স্ট্রিট ব্যাংকগুলো এখন কোনো ধরনের অ্যাকাউন্টই দিচ্ছে না। এটার কারণটা কি? হ্যাঁ, এটার কারণটা হলো যে গভর্নমেন্টের যে AML রেগুলেশন, অ্যান্টি মানি লন্ডারিং রেগুলেশন, এইগুলোর জন্য যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট, যে এটা ব্যাংকে দেখতেছে কি অনেক ছোটো ছোটো ব্যবসার জন্য ব্যবসা অ্যাকাউন্ট খুললে পরে তার এই যে অ্যাকাউন্টটা মেনটেন করতে গিয়ে যে তার যে AML রেগুলেশন কমপ্লায়েন্স করতে হয়, তার চেয়ে খাজনার চেয়ে বাজনা বেশি। আর এই মুহূর্তে বিশেষ করে গভর্নমেন্টের যে আপনার বাউন্স ব্যাক লোন, এটা আসার পর অনেক ফ্রড হয়েছে। এই ফ্রড হওয়াতে আপনার অনেক ব্যাংক ইমিডিয়েটলি এখন কেউ যারা ব্যবসা করে তারা ওই থিঙ্কিংয়ে চলে গেছে যে কোনো ধরনের ফ্রড ব্যাংকের নিজস্ব একটা পলিসি, এটা সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ। আসবো আপনার কাছে, আমরা যেহেতু বাউন্স ব্যাক লোন নিয়ে কথা বলেছেন সেই বিষয়টা আরো বিস্তারিত জানার জন্য আপনার কাছে ফিরে আসবো। আমি কথা বলতে চাই একটু শাহেদ আহমেদ আপনার সাথে। আপনারা তো স্টেট এজেন্টের সাথে জড়িত আছেন, দীর্ঘদিন থেকে এই কমিউনিটিতে ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমান অবস্থা বিবেচনায় আপনার কি মনে হয় যে আসলে স্টেট এজেন্টরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? স্টেট এজেন্টের বেশিরভাগ সেন্ট্রাল লন্ডনের পাশে যেগুলা স্টেট এজেন্ট বা যেগুলা যারা ল্যান্ডলর্ড আছে ওরা একটু এফেক্টেড হচ্ছে, আর যেগুলা লন্ডনের বাইরে আছে ওদের এত এফেক্টেড হচ্ছে না। কারণ লন্ডনের পাশে যারা, সেন্ট্রাল লন্ডনের পাশে যারা, ওইগুলা টেনেন্টস যারা মোস্ট অফ দেম ওভার দ্য সি থেকে আসে। আচ্ছা, তো এই প্যান্ডেমিকের কারণে এই লেটিং এজেন্টের নিয়ার সেন্ট্রাল লন্ডনের পাশে যারা আছে এজেন্ট, ওদের জন্য একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, আদারওয়াইজ আউটসাইড লন্ডন মোটামুটি ঠিক আছে। মানে আপনাদের যদি বিবেচনা করি সেন্ট্রাল লন্ডনের পাশেই তো আপনাদের অবস্থান, ইস্ট লন্ডনে আপনারা আছেন, তো আপনাদের অবস্থাটা কি, কোন অবস্থানে আছেন? মানে এটা কেমন প্রভাব পড়েছে আপনাদের উপর? এখন তো লকডাউন, এখন তো হয়তো বা অফিসে খুব বেশি যাওয়া হচ্ছে না।
যেমন আগে আমরা কিছু ফরেনদেরকে বাসা রেন্ট করতাম, এখন ফরেন যারা ওরা আসতেছে না, এখন আমরা বাসাগুলা ভাড়া দিতেছি, লোকাল যারা আছে হাউজিং ওদেরকে আমরা ভাড়া দিতেছি। আচ্ছা আচ্ছা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে যেগুলা রেন্ট পাইতাম ওর চাইতে একটু কম পাইতেছে, মানে চলতেছে অনেক অনেক চলতেছি, বাট আগের তুলনায় রেন্টটা অনেক কম পাইতেছি। আর ওই বাসাগুলা ভাড়া দিচ্ছি লোকাল হাউজিং বা লোকাল যারা পিপল আছে ওদেরকে আমরা ভাড়া দিতেছি। একটা বিষয় আমাদের কাছে বিভিন্ন অভিযোগ বলেন বা অনুযোগ বলেন বা স্টেট এজেন্টের একটা প্রভাবিত বিষয় বলেন যে যারা স্টেট এজেন্ট আছেন আপনারা কিন্তু বিভিন্ন সময় ল্যান্ডলর্ডের সাথেই কিন্তু কানেকশনটা বেশি। জি। সো ল্যান্ডলর্ডরা আসলে এই সময়ে কি কোনো সুবিধা পাচ্ছে আপনাদের কাছ থেকে, বা ওনারা আসলে কেমন সিম্পথি দেখাচ্ছে? অনেক জায়গায় দেখা গেছে অনেক স্টেট এজেন্ট কোম্পানিগুলো গ্যারান্টেড রেন্টের একটা এগ্রিমেন্ট করে থাকে, যেমন সো এগ্রিমেন্টগুলো কি কোনোভাবে আপনাদেরকে কোনো ধরনের? আমি আপনাকে বলি, যেমন অনেক এজেন্ট আছে অনেক ল্যান্ডলর্ডের সাথে মিসবিহেভ করতেছে বা অনেক কিছু করতেছে, রেন্ট দিতেছে না। এইটা অনেক ল্যান্ডলর্ড অনেক এজেন্ট অনেক ল্যান্ডলর্ডের সাথে মিসবিহেভ করতেছে, এগুলা সত্য, এগুলা না। বা আমরা আছি যেটা আছি, বা আমার অফিস হচ্ছে মাইল্যান্ড টাওয়ার হ্যামলেট, আমাদের কিছু রেপুটেশন আছে লোকজনের কাছে, আমরা ওইসব করতেও যাব না, ইনশাল্লাহ কখনো করবো না। কারণ আমাদের যেটা রেপুটেশন আছে আমার স্টেট এজেন্টের এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে এগুলো আমরা কখনো পছন্দও করি না। ওই কাজটা যার সাথে যেটা আছে ওইটা আলাপ অনুযায়ী ওদের সাথে ওইটাই আমরা কাজ করে চলে আসছি। কোনো কোনো জায়গায় তো আপনারা নিজেরাও বিপদে আছেন, মানে ধরেন রেন্টের যারা আছে, যারা রেন্ট দিচ্ছেন তারা হয়তো বা চলে গেছে, বা যে এগ্রিমেন্টটা ছিল বা নতুন রেন্ট পাচ্ছেন না বা ভাড়া যাচ্ছে না, খালি পড়ে আছে। তো সেক্ষেত্রে আসলে মানে ল্যান্ডলর্ডরা কি ধরনের সহযোগিতা বা সিম্পথি দেখাচ্ছে? অনেক ল্যান্ডলর্ড আছে ভেরি ফেয়ার and they have a quite manner. They give you little discount, say Manzil or Shahid, you can rent it, pay just couple of hundred rand, you can carry on and you can rent my property. আচ্ছা, এইরকম ভাবে মানে একটা সহানুভূতি দেখাচ্ছে। হ্যাঁ, ওরা দেখাচ্ছে। কিছু কিছু ল্যান্ডলর্ড যারা আছে ভেরি হার্শ ওয়াই, ওরা দেখাচ্ছে না, বা সামহাউ ওদেরকে আমরা ম্যানেজ করে আমি আমার কোম্পানি থেকে ম্যানেজ করে চলে আসতেছি। বাট আদার এজেন্ট কিভাবে কেমনে ম্যানেজ করতেছে ওইটা আমি সঠিক জানি না, বা আমি শুনতে পাচ্ছি যেটা ভাইরাল হচ্ছে যে অনেক এজেন্ট বন্ধ হয়েছে, অনেক এজেন্ট যেটা ডিসিপিআর, ওদের কোনো খোঁজ খবর নাই, বা ওইটাও আমি শুনতেছি অনেক এজেন্টকে অনেক ল্যান্ডলর্ড অফিসে গেছে ব্যাড বিহেভ করার জন্য। তো শোনা কথা আমি আপনাকে বলতেছি, বাট বাস্তবে আমি দেখি নাই, আমি শুনি নাই, বাট আমি শুনতেছি যেটা, বা অনেক এজেন্ট বন্ধ হচ্ছে, অনেক ল্যান্ডলর্ড আপসেট হচ্ছে, টাকাও পাচ্ছে না, এইরকম। আরেকটা যেটা বিষয় হচ্ছে এই যেটা সেলিং মার্কেটে, আমি সেলিং মার্কেটে যাওয়ার আগে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে অনেক সময় ল্যান্ডলর্ডের ক্ষেত্রে, যদিও আপনি বলেছেন যে ল্যান্ডলর্ড আমাকে কিছুটা ফেভার করতেছে বা সিম্পথি হচ্ছে, কিন্তু কোনো কোনো জায়গায় তো ল্যান্ডলর্ডদেরকে আবার একটা দায়বদ্ধতা থেকে যায়, যেমন ব্যাংকের সাথে একটা দায়বদ্ধতা থাকে, ব্যাংকিং সেক্টরে তাদের একটা পেমেন্ট থাকে। তো সেই বিবেচনা ল্যান্ডলর্ডরা কেমন বিপদে আছে? এতক্ষণ তো আপনার কথা শুনলাম, আপনাদের কথা শুনলাম, আসলে ল্যান্ডলর্ডদের অবস্থাটা কি এখন, যদি কাইন্ডলি আমাদেরকে। ওকে, ল্যান্ডলর্ডকে প্রথমে ফার্স্ট, আমি জানি না কার অবস্থা কি রকম, প্রথমে ফার্স্ট 3 মাস গভর্নমেন্ট এই যে মর্গেজ ফ্রি দিচ্ছিল, এই নাম্বার 1। নাম্বার 2, আমার কোম্পানি থেকে আমি ল্যান্ডলর্ডকে রেন্ট দিয়ে আসছি, আমার ইনশাল্লাহ কোনো অসুবিধা হয় নাই, বা আমি গভর্নমেন্ট থেকে বিবিএলও ক্লেম করে কিছু টাকা পাইছি, ওইগুলা কিছু ফার্লো দিয়ে আমি আমার ল্যান্ডলর্ডকে আমি সামাল দিয়ে চলে আসতেছি। ওকে, ধন্যবাদ। আসবো আপনার কাছে। আপনি যে বিষয়টার কথা বলছিলেন, আমরা বিরতির পরে আপনার সাথে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে অনলাইনে যারা জয়েন করেছেন, আমরা দেখতেছি এখন অনলাইনে নতুন করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের সম্মানিত ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী, আর আমাদের সাথে ইতিমধ্যে আছেন মোহাম্মদ ইব্রাহিম মিয়া সাউথ হোল থেকে, এবং লিডস বাংলাদেশি কমিউনিটির অভিভাবক, লিডস বাংলাদেশি সেন্টারের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন। আমরা আপনাদের সাথে একটু কথা বলবো, ছোট্ট করে কিছু কথা বলবো বিরতির পরে, এবার আপনাদের কাছে আমরা ফিরে আসবো। আমরা স্টুডিও যারা আছেন তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি। আমি প্রথমে শুরু করতে চাই আমাদের
মোহাম্মদ ইব্রাহিম মিয়া আপনাকে দিয়ে, কারণ আপনাদের সেক্টরটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটাই আমরা দেখছি এবং সেটাই আসলে রিসার্চ বলছে। পাবের পরে রেস্টুরেন্ট সেক্টরটা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যদিও আপনার রেস্টুরেন্টের প্যাটার্নটা হচ্ছে বাংলাদেশিদের নিয়ে বা এশিয়ানদের নিয়ে। সাউথল গ্রিল হাউস গড়ে তুলেছেন ব্রিটেনের সাউথ হল আমরা জানি কোথায়, পাশাপাশি সেখানে ইন্ডিয়ান অধ্যুষিত এলাকা। তো বর্তমান সময়কে কেন্দ্র করে আপনাদের অবস্থাটা কি ইব্রাহিম মিয়া, যদি একটু বলতেন, আর আপনাদের ওইখানকার ব্যবসা প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন বা বিভিন্ন ভাবে যারা সংযুক্ত আছেন কমিউনিটির সাথে, তাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ছোট্ট করে বলবেন, পরবর্তীতে আমরা আরো আপনার সাথে আলোচনা করব। ধন্যবাদ আকরাম ভাই, আপনার আজকের আলাপন এনটিভি কলা কৌশলী এবং সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ এবং যারা আজকের অতিথি রয়েছেন সম্মানিত সবাইকে আমার সালাম এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান সাউথল গ্রিল হাউসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। বর্তমান প্রেক্ষাপটে আপনারা যারাই টিভি সেটের সামনে আছেন বা টিভি সেটের মধ্যে অবস্থিত, আপনারা জানেন যে ব্রিটেনে আমাদের বাংলাদেশিদের একটি আস্থার জায়গা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস। সেই সুবাদেই ইন্ডিয়ান অধ্যুষিত এলাকাতে আমি বিশেষ করে আমার সাথে আরো পার্টনার রয়েছে, আমরা একটি রেস্টুরেন্ট করি। রেস্টুরেন্টের বর্তমান প্রেক্ষাপট, লকডাউনের সময় প্রথম যখন লকডাউন ছিল সবাই তো জানছে যে জিনিসটা কিরকম। লকডাউন হওয়ার পর সরকারের কাছ থেকে মোটামুটি আমরা একটা সহযোগিতা পেয়েছি গ্রান্ট, এবং পরবর্তী সময় যার যার সাধ্য অনুসারে তারা লোনও নিয়েছেন। কিন্তু আমরা যখন সরকার একটি ফ্যাসিলিটি দিয়েছিল ইট আউট হেল্প আউট, ওই সময় আমাদের বিজনেস গুলো আলহামদুলিল্লাহ অনেক বুম আকারে হয়েছিল, খুবই গ্রোমিং হয়েছিল। কিন্তু এই মুহূর্তে আবার যখন সেকেন্ড লকডাউন এসেছে, এখন কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপের দিকে। যদিও টেকওয়ে আপনি ভিজিট করেছেন আমার রেস্টুরেন্ট, আলহামদুলিল্লাহ আমার যেহেতু দুইটা কিচেন, সামনে ফ্রন্ট কিচেন লাইভ কিচেন আছে এবং পিছনে কিচেন তো একদম বন্ধই, শুধু সকালে পাকানো হয়, বিকালে একটাই কিচেন চলে। আগের তুলনায় ভিজিট অনেক কম এবং এখন মনে হয় মানুষ অনেকটা ভয় পেয়ে গেছে সেকেন্ড লকডাউনে। নিজেদেরকে আপনারা যদি লক্ষ্য করেন যে এসেনশিয়াল সবগুলোতে আগে যেরকম উপচে পড়া ভিড় ছিল, সেটা মানে প্যানিক বাইং থাকতেছে না, সেটা প্যানিকটা নাই। এবং অনেকে আমার মনে হচ্ছে আর্থিকভাবে অনেকেই দুর্বল হয়ে গিয়েছে। প্রথমের যে প্রতিশ্রুতি ছিল, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেহেতু আপনারা ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের কাছে সেই বিষয়টা সবচেয়ে বেশি ভালো আনসার পাওয়া যাবে। আসলে লকডাউনটা কতটুকু জরুরি ছিল বলে আপনি মনে করেন, এবং যদিও লকডাউনটা জরুরি ছিল, সেই ক্ষেত্রে সরকারের যে অবস্থানটা, সেই অবস্থানটা ব্যবসাকে সাহায্য করার ক্ষেত্রে কতটুকু ইতিবাচক ভূমিকা পালন করছে, সেটা আপনাকে কিভাবে প্রভাবিত করছে? আমি মনে করি যে ব্রিটেনের বর্তমানে যে লকডাউন, সেকেন্ড লকডাউন দিয়েছেন, সরকারের হিসেব অনুসারে ওনারা আসলেই সঠিক কাজটি করেছেন, কেননা ক্রমশই মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছিল, যদিও এটা সরকারের পলিসি অনুসারে। কিন্তু যখন ওই যে লকডাউনের প্রথম লকডাউনের সময় যে পার্লোর যে সিস্টেমটা ছিল, ওই সিস্টেমটা থাকলে হয়তো আমাদের যে স্টাফ গুলো ছিল তাদেরকে আমরা আমাদের যেহেতু পার্মানেন্ট স্টাফ 15-16 জন, এর মধ্যে অন্তত 7-8 জনকে আমরা অফ করে দিতে পারতাম, 6-7 জনকে ফার্লোতে রাখতে পারতাম। ওই জিনিসটা এখন 33% গভর্নমেন্ট দেবে এবং 66% আমাদেরকে দিতে হচ্ছে। এই বলে আমাদের একটু বিজনেসও কিন্তু আগের মতো, আমার মনে হয় আমাদের সাথে একজন অ্যাকাউন্টেন্ট আছেন, আমি যদি ওনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে ফার্লোর ব্যাপারটা কি আগের মতোই আছে নাকি পরিবর্তন হয়েছে? ফার্লো তো এখন যে নভেম্বর থেকে যেটা শুরু হচ্ছে, সেটা তো এগেইন আপনার 80% গভর্নমেন্ট। আপনার নিজের অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় সেই জায়গায় আগের যে সিস্টেমটা ছিল সেটাই কিন্তু আবার ফিরে এসেছে, যদিও এটা এক সময় ওইরকম ছিল 66% বা সামথিং, এটা মানে ফিরে এসেছে বলে আমার বিজ্ঞ অ্যাকাউন্টেন্ট এখানে আছেন, তিনি অ্যাকাউন্টেন্ট পেশার সাথে জড়িত, টোটাল ট্যাক্সেশনের পার্টনার। আজকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আমি অ্যাকাউন্টেন্ট ভাইয়ের সাথে কথা হয়েছে। কিন্তু বেসিক্যালি আগে যে এমপ্লয় আমরা প্রথম দিকে 12 জনের জায়গায় আমরা 5 জনকে দিয়ে কাজ করাইছি, এখন কিন্তু 2-3 জনকে দিয়ে কাজ করাইতে পারতেছি, কারণ কোয়াইটের সংখ্যা একদম নিচে নেমে এসেছে ব্যবসা। আর লোকগুলো আমরা কিন্তু মিস করতেছি, আমাদের যে স্টাফ গুলো, আমাদের দুঃখ পেতে হচ্ছে, কারণ তারা জবলেস অবস্থায় আছে তাদের পরিস্থিতি দেখে। তো এই স্টাফদের জন্য
আমি মনে করি সরকার আরো একটু যদি তাদের এখন যদি 80% সংবেদনশীল যেটা হয়। জি সংবেদনশীল, বা তাদেরকে আলাদাভাবে আমরা অনেককে P45 দিয়ে দিতে হয়েছে ধন্যবাদ। ইতিমধ্যে গত ধন্যবাদ 4 মাস, ইব্রাহিম 5 মিয়া। মাসের মধ্যে আমরা আপনার সাথে আরো বেশ কিছু বিষয়ে কথা বলবো। আপনি যে জায়গায় আছেন, আমরা জানি যে দিওয়ালির সময়, সেই সময়টা আসলে মানুষ কতটুকু লকডাউন মানছে সেই বিষয়টা আপনার কাছে জানার চেষ্টা করব। পাশাপাশি আমাদের সাথে যে আরো দুইজন অতিথি আছেন তাদের সাথে আমরা কথা বলবো, তবে বিরতি থেকে আসার পর। আপনাদেরকে ধন্যবাদ, শাহেদ আহমেদ আপনাকে ধন্যবাদ। আমি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের যারা অতিথি আছেন, বিরতির পরে আমরা আরো দুইজন অতিথির সাথে কথা বলবো। একজন একটি রিলিজিয়াস সংগঠন ব্রিকল্যান্ড জামে মসজিদ ট্রাস্টের সাথে জড়িত আছেন, আর একজন বাংলাদেশ সেন্টার লিডসের সাথে আছেন। তো আমরা কমিউনিটি সেন্টার এবং রিলিজিয়াস সেন্টার দুইটার আলোচনা করব, পাশাপাশি আমাদের সাথে যারা অতিথি আছেন তাদের সাথেও আরো আলোচনা করব। দেখতে থাকুন প্রোগ্রাম। বিরতি থেকে আবারও ফিরে আসছি সুপ্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ অনুষ্ঠান আজকের আলাপন। প্রতিবারের মতো আমি আকরামুল হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলছি প্রত্যেকটি যে কোন কোন সেক্টরে কতটুকু কোভিড-19 বা প্যান্ডেমিকের কারণে বা করোনা ভাইরাসের কারণে এবং এই দ্বিতীয় লকডাউনের কারণে কেমন নেতিবাচক প্রভাব পড়ছে আমরা কথা বলছিলাম। আমাদের অতিথি যারা আছেন, এই মুহূর্তে আমি কথা বলতে চাই লিডস থেকে আমাদের সাথে জয়েন করেছেন লিডস বাংলাদেশ সেন্টারের সাবেক চেয়ারম্যান এবং দীর্ঘদিন থেকে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনে জড়িত, লিডস মসজিদের সাথেও জড়িত আছেন কমিউনিটি ব্যক্তিত্ব, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আকরাম। আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু নর্থ ওয়েস্ট, বিশেষ করে আমরা নর্থ ওয়েস্টের ব্যাপারে যদি কথা বলতে চাই বা ইয়র্কশায়ারের ব্যাপারে কথা বলতে চাই, তো আপনাদের কাছ থেকে সেইটা হয়তোবা কিছু ধারণা পাওয়া যাবে। বর্তমানে সেখানকার অবস্থাটা কি, এবং আপনি নিজে একটি সংগঠনের সাথে জড়িত আছেন, সেন্টারের সাথে জড়িত আছেন, সেই সেন্টারগুলো এখন কেমন চলছে? সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছেন কিনা, বা নাকি আপনারা ইন্ডিপেন্ডেন্টলি চলছেন? চলতে গেলে কেমন, কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? আমরা তো ব্যবসায়িক অনেক ধরনের প্রতিষ্ঠানের বিষয়ে জানি, বাট কমিউনিটি সেন্টারগুলো কিন্তু আমাদের কমিউনিটিতে বিভিন্নভাবে সাংস্কৃতিক বলেন, বিভিন্ন কালচারাল বলেন, অবদান রাখছে। বাট বর্তমানে আসলে কমিউনিটি সেন্টারগুলোর অবস্থাটা কি? ধন্যবাদ আকরাম। আমি আজকের আলাপন অনুষ্ঠানে যারা জড়িত হয়েছেন এবং যারা আমাদের সহকর্মী এখানে উপস্থিত আছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং স্পেশালি এনটিভিকে ধন্যবাদ। আপনারা জানেন যে বিশেষ করে এই যে করোনা ভাইরাস আজকে অ্যাবাউট আপনার 7 to 8 9 মান্থস হয়, কমিউনিটির যে সমস্ত প্রোগ্রামগুলো আমি বলতেছি আমাদের সেন্টারের প্রোগ্রামগুলো, কারণ অনেকগুলো তো এফেক্ট হয়েছে এগুলোতে ব্যবসা। আমরা আমাদের যে কমিউনিটি সেন্টার, এটা আপনার নর্থ ইস্টের মধ্যে ফার্স্ট মারফাতের সেন্টার, বাংলাদেশ কমিউনিটি সেন্টার, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে 1989-এ। এবং এটা নন প্রফিট মেকিং অর্গানাইজেশন। আমরা এই নন প্রফিট মেকিং অর্গানাইজেশন হিসাবে, আমরা চ্যারিটি অর্গানাইজেশন হিসাবে আমরা আজ পর্যন্ত কমিউনিটির সেবায় আমরা সেবা দিয়ে যাচ্ছি। এটাতে কোনো প্রফিট মেকিং আমরা করতে পারি না এবং নিতেও পারি না। এগুলো আমরা করি। আমাদের সেন্টার যেগুলো চলে, যেভাবে চলছে, এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা রান করি, গ্রান্ট অ্যাপ্লিকেশন আছে, কাউন্সিলের সাপোর্ট, অন্যান্য সাপোর্ট যারা সেন্টার ইউজ করে ওদের মাধ্যমে আমরা রেন্ট দিয়ে আমরা আমাদের স্টাফ কস্ট, আমাদের সেন্টারের রানিং কস্ট এগুলো চালিয়ে নিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস বিরাটভাবে আমাদেরকে এফেক্ট করেছে। আমরা তো এখন বর্তমানে লকডাউন অবস্থায় ফেস টু ফেস আমরা সার্ভিস দিতে পারছি না। আপনার যে সমস্ত বুকিং গুলো আছে, আমরা বুকিং গুলো রিডিউস হয়ে যাচ্ছে। যদিও সরকার আমাদেরকে যতটুকু পাওয়া যায় একটা গ্রান্ট দিচ্ছে এবং ভালো দিয়ে যাচ্ছে, স্টাফের সংখ্যা কমে যাচ্ছে। যেহেতু কমিউনিটি অ্যাক্টিভিটিস আপনার ফেস টু ফেস আমরা দিতে পারছি না, এখানে কলেজের প্রোগ্রাম থাকে, ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো থাকে, তারপর সাংস্কৃতিক কালচারাল অনুষ্ঠান প্রোগ্রামগুলো থাকে, এগুলো আমরা একদম করোনা ভাইরাস এফেক্ট হওয়ার পর থেকে আমাদের এই প্রোগ্রামগুলো আস্তে আস্তে আমাদের পার্টিসিপেশনও কমে যাচ্ছে। আচ্ছা, আপনারা জানেন যে মসজিদের অবস্থা মসজিদে, আমি শাহজালাল মসজিদে আমি পরপর
প্রায় 3 টার্ম চেয়ারম্যান ছিলাম এবং বর্তমানে সিনিয়র মেম্বার হিসেবে জড়িত আছি, এক্সিকিউটিভ মেম্বার হিসেবে। মসজিদের অবস্থা আমার এক কলিগ এখানে আসলে উপস্থিত, ব্রিকলেন মসজিদের, উনিও বলতে পারবেন যে মসজিদের অবস্থা আমাদের কি অবস্থা। মসজিদে আমরা নামাজ জামাতে পড়তে পারি নাই, কিন্তু পাদকের ভাইরাসের ইনফেকশনের জন্য গভর্নমেন্ট গাইডলাইন আছে, গাইডলাইন আমাদেরকে ফলো করতে হবে, এইভাবে যাচ্ছে। আর আমাদের এদিকে বিশেষ করে ভাইরাসের এফেক্ট বর্তমানে বাংলাদেশের কমিউনিটির লিডসে খুবই রাইজিং অবস্থায় আছে। আমরা চাচ্ছি যে মানুষকে সতর্ক করার জন্য প্রত্যেক সময় আমরা মানুষকে অ্যাওয়ারনেস আমরা দিচ্ছি, যদিও আমরা ফেস টু ফেস যেতে পারছি না, বাট যারা দরকার হয় আমরা ঘরে ঘরে আমরা যাচ্ছি। আমরা এল্ডার্স যারা আছে, যে সমস্যা আছে কিনা টেলিফোনে ওদের সঙ্গে যোগাযোগ প্রত্যেক সময়ই আপনার কমিউনিকেট করে যাচ্ছে আমরা। আপনারা যে জায়গাতে কমিউনিটি সেন্টারটা আছে সেটা তো বাংলাদেশে অধ্যুষিত এলাকা যতটুকু আমরা জানি। সো ওই এলাকাগুলোতে আসলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা কেমন? এটা কি খুব বেশি কোন আকার ধারণ করছে, এবং যদি বেশি হয় সেটার কারণটা কি হতে পারে? এটা করোনা ভাইরাসের যে বর্তমান যে প্রাদুর্ভাব এফেক্ট হচ্ছে এখানে, এটা স্বাভাবিক অবস্থার চেয়ে এখন একটু উপরের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে মানুষের আগের যে অ্যাওয়ারনেস ছিল সেটা তারা সঠিকভাবে পালন করে না। গভর্নমেন্টের যে গাইডলাইন যেগুলো আছে, যে বাইরে গেলে মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, তারপরে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, এগুলা মানুষের আগে আপনার সিরিয়াসলি ভাবে নেয় নাই। আচ্ছা আচ্ছা। বাংলাদেশি কমিউনিটি এবং পাকিস্তানি কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি আমরা বেশিরভাগই হেয়ার হিলস এবং চেপলটাউন এবং গিফট নিয়ে যেতে আমরা আসি। আচ্ছা। আমাদের বাংলাদেশের বিশেষ করে আপনার গত 2-3 সপ্তাহে আমাদের 4 জন বাংলাদেশিকে আমরা করোনা ভাইরাসে আমরা হারিয়েছি। আর আমাদের 3জন ইয়ং, একজন হাফেজ এবং একজন মুফতি সাহেব, আমাদেরকে বয়স প্রায় 45 এরকম হবে, এবং এদের 45 to 40 এর মধ্যে হবে। আমরা যে 3জন ইয়ং আমাদের বাড়িকে হারিয়েছি এই করোনা ভাইরাসে। এখন মানুষ একটু স্কেয়ার্ড অবস্থা আছে, ভীতি অবস্থা আছে। মানুষ আগের চেয়ে যে লাইফ নর্মালাইজেশন অনেকটা মানুষের বুঝতে পারে না এটা কিভাবে কি হচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি, মানুষের মধ্যে একটা ভীতি। তারপরে এখন স্কুল খোলা আছে, ইউনিভার্সিটি কলেজ খোলা আছে, এখান থেকে মানুষ একদিকে আপনার সেন্টারের অনেক প্রোগ্রাম ক্লোজ হয়ে দিচ্ছে, মসজিদের আপনার নামাজের আপনার জামাতে গিয়ে নামাজ পড়তে পারিনি আমরা, তারপরে শুক্রবারে জামাত পড়তে পারি নাই, এগুলো আমাদের গভর্নমেন্ট গাইডলাইন আমাদেরকে ফলো করতে হচ্ছে। কিন্তু স্কুল, আমার মনে হয় যে স্কুল খোলা থাকায় এবং কলেজ খোলা থাকায় এখানে আরেকটা জিনিস রয়ে গেছে। এখানে সঙ্গে যে সমস্ত আমাদের অভিভাবক যারা বাচ্চা নিয়ে স্কুলে যায় এবং এদেরকে নিয়ে আসতে হয়, বাচ্চারা যখন স্কুলে যায় বিভিন্ন প্যারেন্টস সঙ্গে বাচ্চাদের সঙ্গে ওদের মিলিত হতে হয়, যাই জন্য আমাদের যে ভাইরাস গুলা এইভাবে কিন্তু আবার আসতেছে। গভর্নমেন্ট যেভাবে আপনার গাইডলাইন দিচ্ছিল সেই গাইডলাইনে যদি স্কুলটা অন্তত আপনার যেভাবে লকডাউন করেছিল, স্কুলটাও লকডাউন করা উচিত ছিল আমি মনে করি। আদারওয়াইজ ধন্যবাদ। আসবো আপনার কাছে, আমাদের আরো কিছু বিষয় বলার আছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, আমাদের সাথে ব্রুকলিন জামে মসজিদ ট্রাস্টের সম্মানিত ট্রেজারার আছেন হামিদুর রহমান চৌধুরী। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম আকরাম ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা জানি যে প্রত্যেকটি সেক্টরের সাথে সাথে আমাদের রিলিজিয়াস যে সেক্টরটা আছে সেটাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা নেতিবাচক প্রভাব পড়ছে। আমরা জানি যে ব্রিকলেন মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ, সাথে সাথে সেই মসজিদে আপনারা মাদ্রাসাও পরিচালনা করেন, ইভিনিং মাদ্রাসা। আমার মনে হয় এই পুরো বিষয়টা যদি আমাদের একটু বলতেন যে আপনারা এই বর্তমান অবস্থায় সেকেন্ড লকডাউনে আপনারা কেমন আছেন এবং কিভাবে চলছে অবস্থা, এবং অর্থনৈতিকভাবে হোক বা আপনাদের যে ধরনের প্রজেক্ট থাকতে পারে সেই প্রজেক্টগুলো নিয়ে আপনারা কেমন আছেন, কি ধরনের সাহায্য আপনারা মানে প্রত্যাশা করছিলেন বা কি ধরনের সাহায্য প্রত্যাশা করতে পারেন?
আসসালামু আলাইকুম আকরাম ভাই। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা যারা আসছেন কেন এবং এনটিভি শ্রোতাবৃন্দ, বর্তমানে যে আমরা লকডাউন হয়েছে, লকডাউনে আমরা সরকারের যে বিধিমালা আছে, সরকারের বিধিমালা অনুযায়ী আমরা চললাম। এখানে আমরা মসজিদ এখন চালাই কামফার আমরা এখানে আমরা যে শুক্রবারের যে কালেকশন গুলো আছে কালেকশন নাই প্রায় এখানে যে আমরা যে মুসল্লিয়া আইতা যেন মুসল্লিয়া আইয়া যেন আমরা যে জমাতে নামাজ পড়তাম, কিন্তু আমরা জমাতে নামাজ গুলা পড়তাম পারলাম না। এই কারণে আমরা মসজিদ বন্ধ করে রাখছি, বন্ধ হন বর্তমানে আছে। এবং যে আমরা যে যেগুলা মুসল্লিয়া আইতা এবং মাদ্রাসাও আমরা বন্ধ করে দিব লাগছে। আচ্ছা আচ্ছা। মাদ্রাসা আমরা পুরা চালাইতাম পারলাম না, কারণ হলো যে আমরা গার্জিয়ান হল আছেন তারাও খুব একটা করতে পারবে না এখানে, কারণ হলো চাইন্ত আওয়াজ আওয়াজ এই যে বর্তমানে যে করোনা ভাইরাসটা বাড়ছে, বাড়ার কারণে আমরাও চাইলাম যে সকল সব একটু ভালোভাবে কাজটা, এটা তো ভাইরাস পারে লাগি আমি সকল শ্রোতাবৃন্দরাও কইলাম যে আপনারা সবসময় কেয়ারফুল থাকবা, হ্যান্ড স্যানিটাইজ ইউজ করবা, মাস্ক ইউজ করবা, ঘরের সময় যাই। আমরা সবসময় যে ডিস্টেন্সটা বজায় রাখতাম, কিন্তু আমরা মাঝে যে ডিস্টেন্স বজায় না রাখার কারণে আমরা কিন্তু আমরা এশিয়ানের মধ্যে বাইরে কইয়া গেছেন অলরেডি সবকিছু বলে দিচ্ছেন, আমি আর রিপোর্ট করতাম যাইলাম না। আমরা এশিয়ানের মাঝে খুব বেশি যেন আমরা বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান যে ভাই কইছেন যারা, আমরা কিন্তু সব রোলগুলো সবসময় আমরা মানি না, খুব একটা বেশি বাড়া গেলেও আমরা মাস্ক প্রায় মানুষের মাস্ক নাই, তাই জন্য হ্যান্ড স্যানিটাইজ ইউজ করে না। ওখানে বাড়তে আমরা বাড়ের এবং বাড়তেও আছে। আর আমরা আপনারা তো একটা বাংলাদেশিদের একটা কেন্দ্রীয় মসজিদ বলা যেতে পারে, আপনাদের কাছে তো অনেক ধরনের উপাসনালয় যারা বিভিন্ন মসজিদ পরিচালনা করছেন বা ইসলামিক সোসাইটি বা সেন্টারের সাথে জড়িত আছেন, তাদের সাথে হয়তো বা আপনাদের আলোচনা হয়, আলাপ হয়। আমরা যদি একটু চিন্তা করি তাদের অবস্থাটা থেকে, তারা আসলে কেমন চলছে, হয়তো বা কারো পক্ষে দেখা গেছে রেন্টের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এগুলা কি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা এরকম কোনো পাওয়া গেছে নাকি ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেভাবে পাচ্ছে? এখন পর্যন্ত তো কেউ ফান নাই এবং আমরাও পাই নাই, এবং আমরা কখনো মানে সরকারের কাছ থেকে কোনো গ্রান্টও পাই না এবং কোনো পাইও না। এর জন্য আমরা সব সময় কিন্তু আমরা এই মুসল্লিদের কাছ থেকে আমাদের চলছে। আচ্ছা আচ্ছা। মুসল্লিরা আছেন, মুসল্লির কাছ থেকে চলছে, আর অন্যরা সবাই বন্ধু আছেন, জানি না কেমন করে চলছেন বা আলাপ হয়, কিন্তু কেউ এখন পর্যন্ত মনে হয় না পাইছেন করি কোনো সাহায্য পাইছেন করি সরকারের কাছ থেকে। এটা মানে যারা মুসল্লি আছেন তাদের সাহায্যেই মানে চলতে হবে, যদি কোনো ক্ষেত্রে অর্থনৈতিক কোনো দৈন্যদশার সৃষ্টি হয় তাহলে মুসল্লিরাই এগিয়ে আসতে হবে, সেটাই সবার আপনাদের একমাত্র উৎস। আমি আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন হবে হয়তোবা, যে আপনারা যেহেতু ব্রিকলেনে আছেন, ব্রিকলেনের বর্তমান অবস্থাটা যদি একটু বলতেন আমাদেরকে, বা আপনি নিজেও হয়তোবা ব্যবসার সাথে জড়িত আছেন, আপনার কি মনে হয় যে করোনা ভাইরাসের সময়কালীন সময়ে ব্রিকলেনের ব্যবসায়ী যারা আছেন, প্রতিষ্ঠানগুলো যে ধরনের প্রতিষ্ঠান আছে, তারা আসলে কেমন? তারা তো আপনাদের মুসল্লি বা সবসময় নামাজ পড়তে আসেন, তারা আসলে কেমন, এই বিষয়টাকে কি বলছেন? আপনাদের সাথে যদি তাদের কথা হয়, তারা আসলে কোন দিকটাতে বেশি মানে বলতে চাচ্ছেন আপনাদেরকে যে এই বিষয়টা তাদের কাছে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে হয়? নেতিবাচক প্রভাব পড়েছে, সবাই পড়েছে। বর্তমানে যে ব্রিকলেনের অবস্থাটা খুবই আমি অনেকের সাথে আলাপ হয়েছে, অনেকেই বলছেন অর্ধেকই বন্ধ হয়ে গেছে, অর্ধেক রেস্টুরেন্ট সাইড বন্ধ হয়ে গেছে। যে বর্তমানে যে টেকওয়ে চলতেছে, আগে লকডাউনে মোটামুটি ভালো ছিল, বর্তমানে তাদের অবস্থা খুবই একটা ভালো না। আচ্ছা আচ্ছা। মানে মোটামুটি না, মানে খুব একটা খারাপ অবস্থায় যাচ্ছে, এটি বলতে চাচ্ছেন? খুব একটা খারাপ অবস্থায় যাচ্ছে, মানে অনেকেই বন্ধ করে ফেলছে। ওকে, ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরার জন্য। আমি একটু ব্যাক করতে চাই। ধন্যবাদ এবং এনটিভি কে ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকেন, আমরা প্রয়োজন হলে আরো কথা বলবো আপনার সাথে, আপনি থাকতে পারেন আমাদের সাথে। আমি একটু কথা বলতে চাই আমাদের মুকিত চৌধুরী, আপনার কাছ থেকে জানতে চাই যে
আমরা মোটামুটি সেকেন্ড লকডাউনের কারণে যে ধরনের প্ল্যানিং ছিল বা ইট আউট হেল্প আউটের মাধ্যমে যে একটা বুমিং হয়েছিল অর্থনীতিতে, সেকেন্ড লকডাউন কিন্তু ওইটাকে মোটামুটি ডাউন করে দিয়েছে। অনেকের পরিকল্পনায় আঘাত পড়েছে, অনেকে দেখে যে স্টাফের বিষয়ে অনেক ধরনের পরিবর্তন এসেছে, তো অনেকেই স্টাফ নিয়েছে। দেখা যায় যে আগস্ট মাসের ইট আউট হেল্প আউটের কারণে, আমি বিশেষ করে হসপিটালিটি ইন্ডাস্ট্রির কথা বলছি, যে তারা অনেক স্টাফ নিয়েছে, বাট সেকেন্ড লকডাউনের কারণে আবার সেই স্টাফগুলোকে তাদের বাদ দিতে হচ্ছে, কারণ আলটিমেটলি যদি ইনকাম না থাকে সেখান থেকে পেমেন্টটা করবে কোথায়? এটা আসলে করুণ একটা অবস্থা। সেই অবস্থা থেকে আসলে সরকার কি ধরনের সুযোগটা দিচ্ছে, আপনি যদি কাইন্ডলি একটু গুছিয়ে বলতেন, আমাদের আচ্ছা, যারা thank you, দর্শক thank হয়তো you. বা উপকৃত হতো। হেল্প আউট দেওয়ার উদ্দেশ্য ছিল এটা ইকোনমিকে বুস্টিং করা, পাবলিক কনফিডেন্স বাড়ানো, Absolutely. হ্যাঁ, এবং এটা ওইদিকে যাচ্ছিল। কিন্তু স্যাডলি আমাদের আবার কি এসে গেছে লকডাউন, ফলে অনেকেই যে আপনি যেটা বললেন যে অনেকে তো আবার রিডান্ডেন্ট করা হয়েছে, কিন্তু সরকার যে বর্তমানে যে আবার স্কিম যেটা ডিক্লেয়ার সেটি জানতে তারা চাচ্ছিলাম। কিন্তু আবার ইচ্ছা করলে ওই যে স্টাফদেরকে যাদেরকে সেরা রিটার্নডেন্ট করছে অথবা P45 ইস্যু করছে তাদেরকে আবার রিএমপ্লয় করতে পারে এজ এ গুডউইল গেস্টার। মনে করেন একটা ভালো স্টাফ হঠাৎ করে কমে গেছে, এখন সে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ছে, তারা গভর্নমেন্টে কিন্তু বলতেছে তুমি তারা আবার নিয়ে নেও এবং তোমার আমি দিতেছি টাকা, কারণ এই যে ফার্লোর মাধ্যমে সে কিন্তু আবার তারা রিএমপ্লয় করিয়া এই অক্টোবরের মধ্যে রিএমপ্লয় করিয়া আবার নভেম্বর থেকে সে তারা কন্টিনিউ করিয়া দেখাইতে পারবে আনটিল আপনার এই মার্চ পর্যন্ত। ফলে এটা একটা বিগ ফেভার। আর মোস্ট ইম্পর্টেন্টলি স্টাফ হইল অ্যাসেট, বিজনেসের স্টাফ অ্যাসেট। আমি নিজে ব্যবসায়ী হিসেবে আমি অলওয়েজ রেসপেক্ট করি স্টাফ। গুড স্টাফ ছাড়া আপনার কোনোদিনও মানে যদি কেউ তার স্টাফকে বাদ দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে স্টাফকে আবার অক্টোবর মাসে রিএমপ্লয় করতে পারবে এবং নভেম্বর থেকে ফার্লো অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আমার একটা বিষয় বলার আছে সেদিকে, আমি জানি না সেটা আপনার কাছে কোনো অবশ্যই থাকবে। অনেক ধরনের ডিসঅনেস্টি অ্যাপ্লাই করা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কাছে কি কোনো ডিসঅনেস্টি অ্যাপ্লাই করা হচ্ছে? এটা আপনি ঠিকই বলছেন, এবং এই ধরনের ইনফরমেশন আমরা অনেক সময় এবং সেটা যদি করা হয় অদূর ভবিষ্যতে কেমন শাস্তির মোকাবেলা হবে? সিভিয়ার পানিশমেন্ট ইজ অলরেডি একটা ওপেন 800 নাম্বার দেওয়া হয়েছে, যারাই জানে একদম বলে হয়েছে কোনো নাম ঠিকানা দিতে হবে না, জাস্ট খালি হ্যালো অমুক অ্যাড্রেসে একটা ফ্রড হয়েছে বললেই ওরা অটোমেটিক্যালি এটা ইনভেস্টিগেশন করবে। আপনি হয়তো বা কিছুদিন আগে পেপারে দেখছেন একটা পিৎজা চেইন, নাম বলবো না, ওরা পেপারে যেহেতু আসছে এটা আমরা জানি, এরপর আপনি নাম না বলে বলতে পারেন, তার ইনভেস্টিগেশনের মধ্যে আছে। আবার অনেকে টেকওয়ে ব্যবসার মধ্যে আবার দেখাইছে সে এখানে বুঝাইছে আমার সিট আছে 10টা ইত্যাদি করছে। আলটিমেটলি যেহেতু এটা পাবলিক মানি, গভর্নমেন্ট আর ভেরি সিরিয়াস, হ্যাঁ, কারণ ইটস নট অনলি পাবলিক মানি, এটা হার ম্যাজিস্ট্রিজ মানি। এই তো হার ম্যাজিস্ট্রির মানি, পাবলিক মানি যখনই কেউ ফ্রড করে, আমার যা ধারণা অনেক কিছু মাফ করে দিলে এইটা মাফ করবে না, মানে এটা একবার এক্সক্লুসিভলি তারা দে আর ভেরি অ্যাংরি বেসিক্যালি। হ্যাঁ, এইচএমআরসি ভেরি অ্যাংরি যে এই ধরনের এই সুযোগে আমাদেরকে ফ্রড করা হয়েছে, এটা আমরা ছেড়ে দেব না। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা প্রত্যেক দিন মৃত্যুর মিছিল নিয়ে সংখ্যাটা গুনতে হচ্ছে, এবং ওই জায়গা থেকে যদি আমাদের মধ্যে সততাটা না প্রতিষ্ঠিত হয়, এই সময়ে প্যান্ডেমিক যাকে বলছে 51,000, আজকের হিসাব অনুযায়ী প্রায় 51,000-এরও বেশি মানুষ আমাদের ছেড়ে চলে গেছে যুক্তরাজ্য থেকে, যে যুক্তরাজ্যের একজন মানুষের মৃত্যুর ঘটনা এক ধরনের আলোড়ন সৃষ্টি করতো। সেখানে প্রায় 51,000 ফ্রেশ লাইফ ডিজিজড। প্লিজ আপনাদেরকে অনুরোধ, যদি এই ধরনের কোনো ধরনের ইন্টেনশন থাকে, বিশেষ করে এই সময়ে এই বিষয়গুলো নিয়ে খুবই কেয়ারফুল হবেন, ভবিষ্যতে কিন্তু ছাড় পাবেন না। বিষয়গুলো খুবই সেন্সিটিভ, এবং বর্তমান সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, কালকে যদি আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয় আর করোনা ভাইরাস আপনাকে পেয়ে বসে, তাহলে আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল থাকুক, আল্লাহ আপনাকে সেভ করুক, সেই প্রার্থনা করব। সুপ্রিয় দর্শক, আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, প্রত্যেকটি সেক্টর কিন্তু এখন অভাবনীয় সমস্যার দিকে যাচ্ছে। অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। আমার পাশে বসে আছেন স্টেট এজেন্টরা, উনি নিজে বলছিলেন হাজার হাজার পাউন্ড ল্যান্ডলর্ডকে ভর্তুকি দিতে হয়েছে। আমার পাশে বসে আছেন একজন অ্যাকাউন্টেন্ট, ওনার কাছে শত শত মানুষ আসে একটা প্রবলেম সলভ করার জন্য। আমার সাথে আছেন আজকে কমিউনিটি লিডার
আমার সাথে আছেন হসপিটালিটি ইন্ডাস্ট্রির একজন ডাইরেক্টর, আমার সাথে আছেন মসজিদের একজন ট্রেজারার। প্রত্যেকই নিজ নিজ অবস্থান থেকে ভুক্তভোগী, কিন্তু সততা, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আমাদের সরকার যথেষ্ট সহযোগিতা করছে, এটা না বলার, আমাদের বলতে হবে এই বিষয়গুলো, কিন্তু আমাদের মধ্যে যে অনেস্টিটা না থাকে অদূর ভবিষ্যতে, আর এটা যদি আমাদের এশিয়ান কমিউনিটি অথবা ফ্ল্যাশ কার্ড ইউজ করে বাউন্স ব্যাক লোন নিয়ে কোনো ধরনের অন্য কোনো কাজ করতে হয়, তাহলে কিন্তু এই স্টুডিও থেকে আমাদেরকে একদিন বলতে হবে আপনাদের কথা, আপনাদের নাম। সো বি কেয়ারফুল। সুপ্রিয় দর্শক, বিরতিতে যাচ্ছি আবারও, বিরতির পর আবারও ফিরে আসবো শেষ সেগমেন্টে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেই প্রত্যাশায় বিরতি দেখতে থাকুন এনটিভি। আসছি বিরতির পরে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ অনুষ্ঠান আজকের আলাপন। আমি আকরামুল হোসেন আছি আপনাদের সাথে। প্রত্যেক রবিবার 10:30 থেকে 12টা পর্যন্ত আপনাদের সামনে আমরা কমিউনিটির বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কথা বলি। কমিউনিটির গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের জানার প্রয়োজন হয় বলে আমরা মনে করি, কমিউনিটির মানুষ মনে করে, কমিউনিটির বিশেষজ্ঞ যে ব্যক্তিবর্গ আছেন, কমিউনিটির নেতৃবৃন্দ আছেন, ব্যবসায়িক নেতৃবৃন্দ আছেন, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের অনুষ্ঠানটা সাজিয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা একটু বিস্তৃত আলোচনা করতে চাচ্ছিলাম যে আমাদের মধ্যে বিভিন্ন সেক্টরের আসলে কেমন প্রভাব পড়েছে। আশা করি প্রত্যেকের কাছ থেকে আমরা যে বিষয়টি পেয়েছি, প্রত্যেকেই সমস্যায় আছেন, কিন্তু সমস্যা মোকাবেলার ওয়েও আছে। সরকারের পক্ষ থেকে সুবিধা, নিজের বুদ্ধি খাটিয়ে সমসাময়িক বিষয়গুলো জানা থাকা দরকার। আর এই পর্যায়ে আমরা খুব সচেতন হতে হবে। আমাদের স্বাস্থ্য ঝুঁকি আছে আমাদের মধ্যে, প্রত্যেকটি ঘরে, বিশেষ করে টাওয়ার হ্যামলেটস এলাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। আমাদের ঘনবসতি শুধু ইচ্ছে করে নয়, আমাদের মধ্যে একটা ইমোশন কাজ করে। আমরা আমাদের পরিবার নিয়ে থাকতে চাই, আমরা আমাদের ফ্যামিলিকে একান্নবর্তী পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। এজন্য আমাদের একটি ঘরে মানে মানে পরিমাণের চেয়েও নাম্বারটা বেশি থাকে, সংখ্যাটা বেশি থাকে, আর তাই আমাদের মধ্যে ঝুঁকিটাও বেশি কাজ করছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আজকে প্রোগ্রামটি শুনছেন, আমাদের মধ্যে আজকে কোনো ডক্টর নেই, কিন্তু আমাদের সবারই জানা আছে যে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনাদেরকে সচেতন হতে হবে। বাইরে যাওয়ার সময় আপনারা মাস্ক ইউজ করবেন, আপনারা গ্লাভস ইউজ করতে পারেন। ঘরে আসার আগে যদি ঘরে কোনো ছোট বাচ্চা থাকে, এলডারলি কেউ থাকে, সেক্ষেত্রে একটু এক্সট্রা কশন নেবেন, সেগুলো একটু বিবেচনায় রাখবেন। আমাদের করোনা ভাইরাস আমাদের জন্য ভয়াবহতা নিয়ে এসেছে ঠিকই, কিন্তু আমরা মানুষ, আমরা প্রত্যেকটি সময়ের সাথে ট্যাকেল দিয়ে চলতে পারি। আমাদের সেই শক্তি আছে, আমাদের মধ্যে সে আত্মবিশ্বাসটা গড়ে তুলতে হবে। আর না হলে আমাদের মধ্যে যদি আত্মবিশ্বাস গড়ে না উঠে, তাহলে আমাদের মধ্যে যত ইমিউন সিস্টেম আমরা শক্ত করি কিনা আছে সেটা বলি, যতই আমাদের মধ্যে আমরা শক্ত থাকি, সবল থাকি, কিন্তু আমাদেরকে কিন্তু ধরে বসতে পারে। সুপ্রিয় দর্শক, আবারও চলে যাচ্ছে আমাদের অতিথিদের কাছে, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবো। আমি আমার এই পর্যায়ে কথা বলতে চাচ্ছি শাহেদ আহমেদ আপনার সাথে। সেকেন্ড সেগমেন্টে আপনার সাথে কথা বলার সুযোগ পাইনি বলে আপনি মনে হয় দুঃখিত হবেন না, কিন্তু এই সেগমেন্টে আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি আপনার কাছ থেকে, যেহেতু আপনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন এবং ধন্যবাদ আপনাকে আজকের স্টুডিওতে আসার জন্য, আপনার কাছ থেকে শুনতে চাই, আমাদের মধ্যে তো আলোর পর অন্ধকার, অন্ধকারের পরে আলো আসবে, আলোর পরে অন্ধকার, একটা এরকম একটা শৃঙ্খল মেনটেন হয়, সার্কেল মেনটেন হয়। আর আমাদের সবারই একটা ইচ্ছা থাকে কিছু করার। জানতে চাই সেলিং মার্কেট নিয়ে আপনি কিছু বলুন। বর্তমান সরকারে কি কোনো ধরনের সুবিধা দিচ্ছে কিনা? অনেক নিউ যারা বাই করতে চাচ্ছেন তাদের ব্যাপারে কি আপনার কিছু ধারণা আছে কিনা? হ্যাঁ, একটা গুড প্রশ্ন করেছেন, যেটা হয়তো আমাদের অনেক ভাই বোনদের জানা নাই, হয়তো জানা তাকেও আছে, নাও তাকে আছে। যেটা হচ্ছে ফার্স্ট টাইম বায়ারদের জন্য একটা স্কিম আছে, যেটা গভর্নমেন্টে 5 বছরের জন্য একটা, এটা তো নতুন করে আসছে, এটা আগেও ছিল, হয়তো অনেকে জানা নাই। 20% ফার্স্ট টাইম বায়ারদের জন্য একটা মানি রিলিজ করে। তো আচ্ছা আচ্ছা, আফটার 5 ইয়ার্স দে হ্যাভ টু পে ব্যাক। হ্যাঁ, এটা করোনার আগেও ছিল ফার্স্ট টাইম বায়ারদের জন্য। এটা হয়তো অনেক জানে বা অনেক জানে না, আমি শিওর না। আর আরেকটা যেটা হচ্ছে কোভিড-19 এর যেটা ফ্যাসিলিটি দিচ্ছে, এই যে স্টাম্প ডিউটি
ল্যান্ড রেজিস্ট্রি, ওইটাতে ওইটা ডিসকাউন্ট দিছে। দেখা যাচ্ছে 300,000-এর একটা বাড়ি কিনলে 15,000 16,000 একটা ডিসকাউন্ট পায়। এই জন্য কিছু কিছু ফার্স্ট টাইম বায়াররা অনেক বাড়িগুলা কিনতেছে। মানে স্টাম্প আমার দর্শকের উদ্দেশ্যে একটু আপনার কাছ থেকে একটু এক্সপ্লেনেশন চাইবো জি। যে স্টাম্প মওকুফ যেটা করা হয়েছে সেটা আসলে কোনো পার্সেন্টেজকে বেস করে করা হয়েছে নাকি এক একটার উপর এক এক ধরনের? এক একটার উপরে স্টাম্প ডিউটি এন্ড ল্যান্ড রেজিস্ট্রি আচ্ছা। টোটাল মিলাইয়া দেখা গেছে একটা 300,000-এর, আমি রাফলি বলতেছি 300,000-এর একটা বাড়ি কিনলে 15 থেকে 18,000 টাকা একটা ডিসকাউন্ট পায় আচ্ছা ফার্স্ট টাইম বায়াররা বাড়ি কিনলে। তো ওই ক্ষেত্রে কিছু কিছু বাড়িগুলা বিক্রি হচ্ছে, ফার্স্ট টাইম বায়াররা বাড়ি কিনতেছে। আবার দেখা গেছে ইনভেস্টমেন্ট প্রপার্টিগুলা অনেক কমই বিক্রি হইতেছে, কারণ যারা ফরেন ইনভেস্টর, লোকাল ইনভেস্টর, ওরা ইনভেস্ট করতেছে না, ওরা একটু ভয়ে আছে, আতঙ্কে আছে, এই জন্য ওরা কেউ ইনভেস্ট করতেছে না। তো কোভিড-19 শেষ হয়ে গেলে কি হবে এটা আমি আপনাদেরকে এখন সঠিক বলতে পারতেছি না, কারণ মার্কেটের উপর নির্ভর করে। মার্কেটটা এখন কি ফ্লাকচুয়েট, মানে কেমন ওঠানামা করতেছে এখন মার্কেট? মার্কেট যেটা রেসিডেন্ট মার্কেট যেটা একটু উপরের দিকে চলে গেছিল গত 2-3 মাস আগে, আবার এখন আবার দেখা গেছে একটু নরমাল আছে। মানে উপরের দিকে বলতে কি? এই যে ফ্যাসিলিটিটা দেওয়ার কারণে। আচ্ছা, মানে বাইং সেলিং। হ্যাঁ জি না, এই যেটা ডিসকাউন্ট, যেটা ল্যান্ড রেজিস্ট্রি স্টাম্প ডিউটি, ওইটা ডিসকাউন্ট পাওয়ার জন্য মানুষ বাড়ি কিনতেছে বেশি, বাড়ি একটু কিনতেছে। আচ্ছা আচ্ছা। এইটা আসলে রিয়েল মার্কেট নাই। সো গভর্নমেন্ট একটু বুস্টিং করতেছে যাতে আবার মার্কেটটা ফিরে আসুক, এই জন্য। ওকে। তো এটা কতদিন থাকবে আর গভর্নমেন্ট আর কতদিন দিবে এটা আমি সঠিক জানা নাই আমার। তো মেইন যে মার্কেট হচ্ছে প্রপার্টি ইনভেস্টমেন্ট, যারা ফরেন ইনভেস্টর, লোকাল ইনভেস্টর, ওরা একদম বর্তমানে বন্ধ আছে, ওরা কেউ ইনভেস্ট করতেছে এবং না। লন্ডন তো হচ্ছে হাব, মানে মানুষ কিন্তু এই সেই হাবটা মেনটেন করতেছে যে লোকাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেই সবসময় লন্ডন থেকেই কিন্তু জিনিসগুলো কিনতে হয়, মানে লন্ডনেই মানুষ ইনভেস্ট বেশি করে। করোনা ভাইরাসের কারণে সেটা থেমে গেছে, এটা তো বলতে যাচ্ছে। জি জি, বেসিক্যালি নিয়ার সেন্ট্রাল লন্ডনে যে রেন্টাল মার্কেট অনেক হাই, এই জন্য ফরেন ইনভেস্টর যারা ওই সেন্ট্রাল লন্ডনে অনেক ইনভেস্ট করতে চায়, এই জন্য। তো এখন কোনো ফরেন ইনভেস্টর বা লোকাল ইনভেস্টর কোনো ইনভেস্ট করতেছে না, অনলি ইনভেস্ট করতেছে লোকাল যারা ফার্স্ট টাইম বায়ার, ওরাই ইনভেস্ট করতেছে। আচ্ছা আচ্ছা। জি। আমাদের মধ্যে যারা এখন মনে করেন স্টেট এজেন্ট বলেন বা বিভিন্নভাবে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, আপনাদের আসলে পক্ষ থেকে কি ধরনের মেসেজ থাকতে পারে যারা মানে এই ধরনের স্টেট এজেন্টের সাথে আছে বা তারা কাজ করছে? আপনি তো নিজেও একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাদের কাছে আপনার কি ধরনের মেসেজ থাকতে পারে যে কি করা উচিত তাদের এই সময়ে? এটা হচ্ছে আপনি যেটা আমাকে জিজ্ঞাসা করছেন, এটা আসলে যেটা যেটা পার্সোনাল ওপিনিয়ন, এইটা পার্সোনাল ওপিনিয়নটা থাকাই ওদের ভালো। আর যারা ইনভেস্টর যারা, ওরা আমার মনে হয় আপাতত ইনভেস্ট করা থেকে বিরত থাকাটাই ভালো। ওকে, ধন্যবাদ। আমাদের কাছে বেশ কয়েকজন কলার আছেন লাইনে, আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করব আমাকে একটা কল যদি দয়া করে পাস করতে পারেন। কে আছেন লাইনে? কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আকরাম ভাই। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সাহেবের মাধ্যমে যা বেশ ভালো লাগলো যে তারা স্টেট এজেন্ট, তারা অনেক ভুক্তভোগী, আবার অনেক সময় তারা নিজের পকেট থেকে পয়সা দিয়ে সেরন্ত হলে যারা রেন্টটা পায়। আমরা তো অসুবিধা না দেখাতো, সব স্টেট এজেন্ট একা নাই। ফর ইনস্টেন্স আপনার সেলিং বিবিএর, তাই না, তারা গেছে তো অনেক আউটস্ট্যান্ডিং, প্লাস তারা লোকে কন্ট্রাক্ট তাহা অবস্থায় তারা কোভিড এর উসিলা দেখাইয়া তারা কোনো ঠিকানা নাই, কোনো রেসপন্সও নাই, ফোন করলেও কোনো কোভিড দেখাইয়া দেখা যায় অফিসও নাই। তো সাহেবের যে আমরা একটা আইডিয়া দিতা প্রায় 18-20,000 ফাউন্ডেশনের মানি, এরা তো ভালো একটা, আমি দক্ষ একটা কোম্পানি জানি, আমরা তারা লোকে অনেক দিন ধরে আসলাম, 3-4 বছরের কন্ট্রাক্ট তাহা অবস্থায় at the moment they are not responding purely আমি যদি আপনার সাথে একটু শেয়ার করি ব্যাপারটা, যে আপনারা যাদের সাথে আছেন বা ছিলেন 4 বছর, নিশ্চয়ই তারা অবশ্যই রেপুটেবল কোম্পানি, নাহলে 4টা বছর তো আপনাদেরকে সার্ভিস না দিলে আপনারা থাকতেন না।
তো এই অবস্থায় তাদের সাথে আলোচনাটার তারা কি মানে যেটা বলছে যে কোভিড এর কারণে এটা কি কোনো জেনুইন রিজন কিনা, এবং সেই ক্ষেত্রে থেকে আপনার কি মনে হয় মানে ইচ্ছে করে কেউ করছে এরকম? তারা কন্ট্রাক্ট থাকা অবস্থায় মেইনলি 10 মান্থের রেন্ট আউটস্ট্যান্ডিং, প্লাস এরা বলছেন যে এই আফটার মার্চ এপ্রিল মে বাদে মানুষ যাওয়ার বাদে জি জি তারা আবার এই যে কয়েকদিন আগে আমরা দেখছি যে টেনেন্ট থাকা অবস্থায় তারা হয়তো টেনেন্ট এগুলা নাই, তারা 200-250 পাউন্ড দিরা, অর্থাৎ আমরা টেনেন্টের লোকের স্বয়ং মাইতে আইছি, থ্যাংক ইউ না মানুষ তো আসেন, মানুষও কয়েকদিন আগে গেছে, আমি এলো 900 পাউন্ড দিলাম per month, but they are giving us 234 pounds, so you know it's a contradictory. ওকে, থ্যাংক ইউ। আমার যে কলারে কল দিয়েছেন সেই প্রশ্নটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, জি, আমি বুঝতে এটা আসলে পারছি। কি কারণে হতে পারে বা কলারের প্রশ্নের উত্তরটা কি হতে পারে আপনার কাছে? এইটা আগেই আমি আপনাদেরকে বলছি যে যার যারির যেটা পার্সোনাল রেপুটেশন আছে, ব্যাকগ্রাউন্ড আছে, কে কেমনে ব্যবসা চালাইতেছে, ওটা আমি আসলে বলাটা ঠিক হবে না। বলতে চাইলে অনেক কিছু বলার আছে, বলাটা না বলাইটা ভালো আমার জন্য। কারণ ওই ভাই যখন বলছে যে কোভিডের ধারণা দিয়ে উনি রেন্ট পাচ্ছে না, আমি শোনা কথা বলতেছি, ওদের কোভিডের আগ থেকেই এরকম আমি কিছু আলাপ এইগুলা শুনেছি, মানে তাদের এরকম কাজ করার অভ্যাস আছে। আমি শুনেছি যে অনেক ল্যান্ডলর্ড ওরা টাইম মতো টাকা দিতে পারে না, কতটুক সত্য কতটুক মিথ্যা আমি জানি না, বা কোভিডের আগ থেকেই আমি এটা শুনেছি। আচ্ছা, ধন্যবাদ। আপনি এই বর্তমান অবস্থায় আপনারা যারা ব্যবসায়ীদের সাথে আছেন, যারা বিজনেস টু বিজনেস কাজ করছেন, তাদের কাছে আপনাদের কি ধরনের পরামর্শ থাকতে পারে যে এখন আমাদের আসলে যে সময়টা আছে সেই সময়টাকে ট্যাকেল করা কেমন চ্যালেঞ্জিং? অনেক বেশি চ্যালেঞ্জ। এটা তো নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। এই যে আপনার এক ভাই বললেন এস্টেট এজেন্টে টাকা দিতেছে না, এটা তো এক ধরনের চিটিং। হ্যাঁ, ফলে আসলে কি ইচ্ছে করে মানুষ এগুলো করবে? ইচ্ছা করে করবে। আচ্ছা, মানে একটা সুযোগের সন্ধান, যেটা আমরা আগে বলছিলাম যে অনেস্টি দ্য বেস্ট পলিসি, মানে পিপল আর টেকিং ডিসঅনেস্টি দ্য বেস্ট পলিসি। মানুষ অপরচুনিস্ট। এবং আমার মনে হচ্ছে যেহেতু এই ধরনের সিচুয়েশনে অনেকে চান্স নিচ্ছে, তার কন্ট্রাক্ট থাকার পরও ডিসরেসপেক্ট করতেছে উইথ এ স্পেশাল গ্রাউন্ড রেফারিং কোভিড, এখন তার কন্ট্রাক্টগুলো সে নিয়ে নেওয়া, তার বিজনেস কন্ট্রোল তার হাতে নিয়ে নেওয়া। হ্যাঁ, সে যাই পাক, এখন টেনেন্টে কি দিতেছে এটা কে সত্যি কথা বলতেছে কেউ জানা যায় না, আনলেস এন্ড আনটিল ইউ গেট হোল্ড অফ ইট। হ্যাঁ, এখন এটা আমি মনে করি দরকার আছে। আর এই লেটিং মার্কেটে যে ক্রাইসিস, যেটা আমাদের শাহেদ ভাই বইলা গেলেন, এটা আসলে ট্রু। হ্যাঁ, কারণ আমার নিজেরও প্রপার্টি লন্ডনে আছে, ট্রু। এখন আপনার কেয়ারফুল হতে হবে। আমার মনে হয় আরেকটা বিষয় আমাদের খেয়াল করা উচিত, আমি আজকে যদি একটু মানে স্টেট এজেন্ট নিয়ে বলি কথাটা, এরকম চিন্তা করি যে মানে এক সময় আমাদের যে বিজনেসটাই আমাদের মাথায় আসে, এটা লাইন ধরে বিজনেসটা হয়। আপনি যখন রেস্টুরেন্ট করলেন, লাইন ধরে একটা রেস্টুরেন্ট করলেন, টেক আউট বিজনেসটা আপনি একটার পর একটা করতে থাকলেন, মানি ট্রান্সফার বিজনেসটা একটার পর একটা করতে থাকলেন, স্টেট এজেন্ট বিজনেসটাও দেখা গেছে কেউ ঘর থেকেও এখন শুরু করে দিয়েছে। কিন্তু এই যে অনেক ধরনের লাইসেন্সের দরকার ছিল, সেটা অনেকে হয়তো বা সম্পর্কের কারণেই হোক, বিভিন্ন কারণেই হোক হচ্ছে না। বাট বর্তমান সময়ে কিন্তু সেটা খুব বেশি ধরা পড়ছে, এবং আমাদেরকে সমানভাবে বোঝা উচিত যে প্রফেশনে যে যারা আছেন তাদেরকে জাস্টিফিকেশনে রাখা এবং ওই প্রফেশনের মানুষগুলোকে ইউজ করা। এখন আপনি একজন অ্যাকাউন্টেন্ট, আপনারা একজন অ্যাকাউন্টেন্ট পেশায় আছেন, আপনারা একটা পার্টনারশিপে আছেন। এখন দেখা গেছে ঘর থেকে একজনে গুগলে একটু রিসার্চ করে বা গুগলের কথা শুনে একটা খুলে ফেললো, 10, 12টা, 15টা, 20টা ক্লায়েন্টকে সার্ভ করে দিল। এটা আসলে তার প্রফেশনালিজম থেকে সে করে নাই। তো সেটা আসলে আমাদের খেয়াল রাখতে হবে। ইটস প্রবলি আমাদের ডিসকাশনে এটি হওয়া উচিত যে যে জায়গাতে আমরা যে কাজটা করব একজন প্রফেশনালকে দিয়েই যেন সেই কাজটা করানো হয়, তাহলে ভুক্তভোগীর সংখ্যাটা কমে যাবে। লেটিং এজেন্সি তো এটা একটা রেগুলেটেড মার্কেট। এটা কিন্তু আপনার ওদের কি মেম্বারশিপ আছে, এপি কি ভাই মানে আছে, অম্বাজমেন্ট আল্লাহ অনেকগুলো পিআরএস যেগুলো আছে, আপনার যারাই ওদেরকে ইউজ করবে তারা ওইসব জিনিস
দেখা খেয়াল উচিত। করতে হবে। ধন্যবাদ আপনাদের দুইজনকে, ধন্যবাদ। আমি চলে যাচ্ছি আমাদের অনলাইনে যারা আছেন, বিশেষ করে আমি একটু কথা বলতে চাচ্ছি মোহাম্মদ ইব্রাহিম মিয়ার সাথে, সাউথ হল গ্রিল হাউসের স্বত্বাধিকারী। ইব্রাহিম মিয়া, আমি জানি আপনি সাউথ হলে আছেন এবং আপনার প্রতিষ্ঠানের নামটিও সাউথ হল, পাশাপাশি আপনি বাংলাদেশি রেস্তোরাঁ হিসেবে কাজ করছেন। বাট আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে যে এখানে ইন্ডিয়ান অধ্যুষিত এলাকা, দিওয়ালিতে হয়তোবা, যেখানে আমরা দেখেছি লন্ডন মেয়র পর্যন্ত মেসেজ দিয়েছেন যে খুব সতর্কতা অবলম্বন করা, কারণ দিওয়ালি ওয়ান অফ দি ভেরি বিগেস্ট সেলিব্রেশন ফর দেম। সো আপনাদের ওইখানে কেমন পরিবর্তন এবং সবাই কি মানে অবস্থাটা কেমন একটু যদি বলতেন। অ্যাকচুয়ালি কনভারসেশনে আমরা তো অনেকেই কথা বলেছি এবং আমাদের অনেকের জানা, এক ভাই বলছে যে মসজিদের বা কমিউনিটি সেন্টারের দুই ভাই, তারা বলল যে আমরা তেমনটা সচেতন না। কোভিড-19 এর যে একটা রুলস এন্ড রেগুলেশন, যে এই জিনিসটা মাস্ক পরে বের হতে হয়, আমাদের এশিয়ান যারা আমরা রয়েছি, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানি, আমরা কিন্তু ইগনোর করি বরাবরই, প্রায় আর কি, বেশি সবাই না। ওই সিচুয়েশন গুলাতে হেল্প আউট ইট আউটের যে সিজন ছিল, ওই সময় তো বোঝাই যায়নি যে আমরা এখনো করোনা ভাইরাসের যে দিনকাল অতিক্রম করতেছি। কিন্তু রিসেন্টলি যখন সেকেন্ড লকডাউন হইলো, সেকেন্ড লকডাউনে মানুষ ভেরি মানে নিজের থেকেই কিন্তু লকডাউনে চলে গেছে অনেকে, এবং আতঙ্কিত অবস্থা, অনেকে আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে। ব্যবসা বাণিজ্য আমাদের তো একদম মার খাওয়া, আমরা তো খুব ক্ষতিগ্রস্ত। ব্যবসা আশানুরূপ ভাবে যতটুকু দিওয়ালির সময় হওয়ার কথা ছিল এর অর্ধেকও হয়নি। মানুষের মধ্যে সচেতনতা আসলে তেমনটা নাই। এই সাউথ হলের যদিও আপনি জানেন যে ব্রিকল্যান্ড এর বা গ্রিন এস্টেটের চাইতেও অনেক বেশি একদম কি বলে এটাকে, গ্যাঞ্জামপূর্ণ এলাকা, মানে ঝামেলাপূর্ণ। এটা আপনাদের জন্য কিন্তু ভালো ভালো, কিন্তু এগুলো হচ্ছে তারা এখানে বসতি, তো গণবসতি একদম ইয়ার মতো, স্লাম এরিয়ার মতো বসতিপূর্ণ এলাকা। তো এখানে যে শুধু কাস্টমার হয়ে যে আসে তাই না, তাদের নিজেদের বাড়ি ঘর আছে, তো তাদের এই চলাফেরা, রানিং, কেউ কাজে যাচ্ছে, কেউ কাজ থেকে আসতেছে, প্রচুর মানুষের লিভিং এইখানে, এই জায়গাটাতে গাদাগিদি থাকে, তারা রুলস রেগুলেশন করে না। তার মধ্যে আমরা দূর দূরান্ত থেকে যে কাস্টমার গুলো এসে আমাদের রেস্টুরেন্টে খাবার কথা, কারণ সাউথ হল আপনি জানেন ওয়ান অফ দা মোস্ট মানে ফুড মানে হাব একটা, এইখানে প্রচুর, আমার যে বড় রেস্টুরেন্টে অন্তত 30 থেকে 35টা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং আফগানিস্তানি এবং অল টাইপ অফ, এবং টার্কিশ, সব ধরনের কুজিন রয়েছেন। ওইসব কুজিন থাকার কারণে দূর দূরান্ত থেকে, কত মাইল দূর থেকে মানুষ ফুড হান্টিং এর জন্য এই জায়গাটিতে আসে। ওই আপনি জানেন সেকেন্ড লকডাউনের কয়েকদিন আগে যখন 10টা বাজে বন্ধ করে দেবে এইরকম একটা ঘোষণা আসার পর থেকে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের রেস্টুরেন্ট ব্যবসায় একটা স্থবিরতা চলে আসে। কারণ উইকেন্ডেও মানুষ তেমন বের হতো না, কারণ উইকেন্ডে একটা আনলিমিটেড টাইম থাকতো, আনলিমিটেড টাইমের মধ্যে তারা বেরিয়ে আসতো। যখন 10টার মধ্যে দে মাস্ট গো ব্যাক টু হোম, ওইটা মানুষের ব্রেনে নিয়ে আর বের হতো। ইব্রাহিম, একটা বিষয় আপনার কাছ থেকে একটু ডিটেল শুনতে চাচ্ছি যে আপনাদের অবস্থান থেকে, আপনারা তো একটা বড় রেস্টুরেন্ট, সেখানে 2টা কিচেন আছে, বিভিন্ন কাজ করছেন, স্টাফ 16-17 জন আছে, বুঝেই যাচ্ছে আপনাদেরটা একটা বড় রেস্টুরেন্ট। আপনাদের পক্ষে এই অবস্থায় আসলে রেটটা হয়তো মাফ করে দিয়েছে লোকাল কাউন্সিল, রেন্ট বহন করে চলা কতটুকু সম্ভব এবং আপনি সেটা কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি অন্যান্য ব্যবসায়িক যারা বাইরে হয়তো অনেকে দেখতে পাচ্ছেন, রেস্টুরেন্ট ব্যবসায়ী মালিকরা যারাই এখন টিকে রয়েছেন সম্পূর্ণ তাদের পকেটের উপর। আমি মনে করি যে ফুড শুধু আমাদের বাইং কস্ট এবং স্টাফ কস্ট আমাদের সামাল দিতে একদম মানে বরাবর হচ্ছে, রেন্ট, টোটাল রেন্টটাই পকেট থেকে যাবে, সত্য কথা, টিকে থাকাই। তবে একটাই হোপ, বা এটা কতদিন দেওয়া সম্ভব এবং আপনার কি মনে হয় কতদিন দেওয়া? আমার ব্যক্তিগত পক্ষে আমাদের এটা তো আমরা যেরকম মনে করতেছি যে একমাত্র যদি সরকারে আমাদেরকে আবার একটি সুযোগ দেয়, জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি আবার কোন ধরনের সুযোগ নিয়ে আসে, হেল্প আউট ইট আউট, বা আমার সাথে যিনি অ্যাডভাইজার আছেন এখানে, উনি বলছেন হয়তো বা একটা উইন্টার একটা বিষয় নিয়ে পরিকল্পনা করছে সরকার, যেটা আমরাও শুনেছি ঋষি সুনাকের বক্তব্যের মধ্য দিয়ে একটা আভাস পাওয়া গেছে, হয়তো বা আপনাদের সেই সুযোগটা আসতে পারে। ধন্যবাদ। আপনি কি কিছু বলতে চান আরো? আমি আপনাকে একটু বিদায় দিতে চাচ্ছি। আমাদের খুবই প্রয়োজন সরকারের কাছে আকুল আবেদন, লকডাউন
যতদিন প্রয়োজন ওনারা রাখুক। লকডাউনের পরবর্তী সময় এখন যে একটা সুখবর জানাইছেন যে না, আমরা আমাদের স্টাফদেরকে, আমাদের স্টাফ হচ্ছে আমাদের প্রাণ, স্টাফদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি ফাউলের মাধ্যমে, এবং রেন্টের যদি আমাদের যে সুযোগ সুবিধা, আবার যদি পরবর্তীতে একটি গ্রান্টের ব্যবস্থা, আমি জানি যে 2 সপ্তাহ যাওয়ার পর আমরা একটা শুধু রেন্টের জন্য আবেদন করতে পারবো। তার পরবর্তীতে ব্যবসাকে এবং আগের মতো গ্রুমিং করার জন্য যদি কোনো জিনিস নিয়ে আসে বা কোনো ধন্যবাদ ধন্যবাদ ইব্রাহিম মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমার আর 2 জন অতিথি আছেন, আমি তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমি একটু কথা বলতে চাচ্ছি আমাদের লিডস থেকে, লিডস বাংলাদেশি কমিউনিটি সেন্টারের সাবেক চেয়ারম্যান এবং ম্যানেজারিয়াল বর্তমানে লিডস কমিউনিটির অভিভাবক। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার মতামত, আপনার অভিজ্ঞতার আলোকে বর্তমান সিচুয়েশনকে একজন কমিউনিটির ব্যক্তি হিসেবে আপনি কিভাবে, কি মেসেজটা আপনি দিতে চান? আপনার কি মনে হয়? আমরা জানি নর্থ ওয়েস্টের দিকে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব ছিল, ইয়র্কশায়ারও সেটা দেখা দিয়েছে, এবং আমি ছোট্ট করে একটা জিনিস অ্যাড করতে চাই, নর্থ ওয়েস্ট বা ইয়র্কশায়ারের কিন্তু আমাদের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বেশি। আপনার সাথে তাদের অবশ্যই কথা হয়, কথোপকথন হয়, তারা কেমন আছেন ছোট্ট করে যদি আমাদের বলতেন। আসলে এই যে জিনিসগুলো আমাদের সামনে আসছে, এই যে ভাইরাসের যেগুলা আপনার এফেক্ট আসছে, এটার জন্য তো আপনার সবাই এফেক্টেড। আমার সঙ্গে যারা পরিচিত আছে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, সহকর্মী অনেকে আছে রেস্টুরেন্ট ব্যবসা জড়িত, কারণ তাদের অবস্থা সেম। যেভাবে আজকে আলোচনা হয়েছে, আপনার যারা আমার কলিগুলো এখানে আসছেন, যারা যেগুলো বলছেন এই অবস্থার মধ্যে আছে, তাদের অবস্থা তো ভালো না। কারণ হচ্ছে আপনার মানুষের এই যে একটা সরকারি একটা সাহায্য সহযোগিতা করাই থেকে আছে, আদারওয়াইজ মূল ব্যবসাগুলো তো আপনার চলে যাচ্ছে, এটা চলে গেছে অনেক ব্যবসা। যারা টিকে আছে সরকারি প্রযোজনায়, যেগুলা সরকার সাপোর্ট করছে, আরো স্কিমের মাধ্যমে যেগুলো করে রাখছে, ওরা টিকে আছে। এবং এটা যদি লঙ্গার টাইমে যায়, এটার ইফেক্ট বা ইম্প্যাক্ট আরো শোচনীয় হবে। ধন্যবাদ। এবং কমিউনিটির সাইডে যেটা আমরা তো চাই, এটি বলতে চাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে, যে আমাদের সমস্ত বাংলাদেশি ভাইয়েরা বা বোনেরা আছেন, তারা যেন সরকারের যে গাইডলাইন গুলো আছে, আপনার বাইরে গেলে মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, এইগুলো যেন পরিপূর্ণভাবে তারা পালন করে। এগুলো যদি পালন করেন, আশা করি আপনার ভাইরাস থেকে অনেক দূরে রাখতে হবে। আর এগুলো যদি করেন না, তাহলে আপনার হবেই, কারণ এটা প্রতিনিধি হবে। এই লাইফটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, নর্মাল লাইফটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমাদের লাইফটা নর্মাল কখন হবে তা বলা যাবে না, তবে সরকারের গাইডলাইন গুলো আমাদেরকে ফলো করা, মেনে চলতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য, আপনার শত ব্যস্ততার পরেও আমাদের সাথে জয়েন করার জন্য। আমি যাচ্ছি, আমাদের অনলাইনে আছেন আমাদের সাথে ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের সম্মানিত ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী। আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে আপনাদের অবস্থা তো শুনলাম, এটা একটা ভেরি ক্লিয়ার এখন বর্তমান অবস্থা। আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে আমাদের মসজিদগুলোকে তারা কি ধরনের মানে ভূমিকা রাখা উচিত বা কিভাবে চলতে পারে? আসসালামু আলাইকুম ভাই। মসজিদগুলাকে কিভাবে করা, যদি আমরা সরকারের কাছ থেকে যদি কোনো ধরনের গ্রান্ট পাওয়া যায় বা কোনো কিছু পাওয়া গেলে আমরা অবশ্যই সুবিধা হতো, কিন্তু এখন বর্তমানে তো আমাদের মনে হয় না কোনো গ্রান্ট আমাদেরকে দিবে বা হবে। আমরা ট্রাই করতেছি, দেখা যাক কি হয়। যদি কোনো ধরনের গ্রান্ট পাওয়া যায় বা কোনো ধরনের সাহায্য পাওয়া যায়, আমরা সরকারের কাছে যাব। আর না হলে তো আমরা এই যেভাবে চলছে, আমাদের এই মুসল্লিয়ানদের মধ্যে যারা আছেন সবাই সাহায্য সুবিধায় চলছে। আগামীতেও চলবে ইনশাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ বন্ধ থাকবে না ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া করবি ইনশাল্লাহ যাতে আমাদের মসজিদগুলা খোলা হয় এবং আমরা কোভিডের কাছ থেকে যাতে বাঁচিয়ে থাকতে পারি, এর জন্য সবাই আমরা সচেতনভাবে চলতে হবে। ধন্যবাদ আপনাকে। 20 সেকেন্ডে যদি আপনার কাছ থেকে আপনি কিছু বলতে চান, ওনাতে সময় শেষ হয়ে গেছে। না,
আপনারা ভালো থাকেন। আমি তো বলছি অনেক কিছু, আপনার যদি কোনো কোয়েকশন থাকে আমাকে জিজ্ঞাসা করেন। ধন্যবাদ, আপনার কাছ থেকে আজকে যথেষ্ট জেনেছি। পরবর্তীতে আর কোনো প্রোগ্রামে আমরা প্রপার্টি এক্সপার্ট হিসেবে আপনাকে নিয়ে আসবো, সেই জায়গায় আমরা ট্রাই করব যে আপনি আরো কিছু ইনফরমেশন আমাদেরকে দিবেন। ধন্যবাদ আপনার আজকে স্টুডিওতে আপনি আসার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছ থেকে যদি 20 সেকেন্ডে কিছু আপনি বলতে চান, আপনারা যদি মনে করেন কোথাও ইনপুট দিতে প্রয়োজন। ঠিক আছে, থ্যাংক ইউ এগেইন। ধরেন প্যান্ডেমিক হয়েছে, ইটস এ লাইট এন্ড অফ দ্য টানেল, এটা যাবে। আমরা হিউম্যান বিং, আমরা সিভিলাইজেশন করে আসছি ওয়ান আফটার আদার। দিস প্যান্ডেমিক ইজ নট ফর লাইফ, আলটিমেটলি মানুষ জয়ী হবে, সেটাই আমাদের বিশ্বাস। আর ব্যবসার আপনার যে ক্ষতি হয়েছে এটা কাটিয়ে উঠতে পারার জন্য গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিগুলো ভবিষ্যতে, স্পেশালি দ্য হসপিটালিটি সেক্টর যেটা হয়েছে, যদি এটা দেয়, স্পেশালি ধরেন ভিএটি রিডাকশন, রেট ইলিমিনেশন বা বিভিন্ন আরও যে ট্যাক্সের ব্যাপার স্যাপার, তাহলে আমার মনে হইতেছে হসপিটালিটি সেক্টর আবার জাগিয়ে উঠবে। আমি ছোট্ট করে আপনাকে আরেকটা বিষয় জিজ্ঞেস করি। আমরা তো এক দিকের কথা চিন্তা করছি যেখানে অনেকগুলো হসপিটাল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু যদি আমরা সেন্ট্রাল লন্ডনের কথা পরিস্থিতিকে চিন্তা করি, আসলে তাদের অবস্থাটা এখন কি, তারা কি টিকে থাকতে পারবে? আমি জাস্ট ছোট করে আনসারটা আশা করছি। এটা মুশকিল। এই প্যান্ডেমিকের যে ওয়ার্কিং ক্যারেক্টার যেটা হয়েছে, এটাতে সিটি এখানে তো নো লঙ্গার এ সিটি। হ্যাঁ, কারণ মানুষের ঘরে বসে যে এই যে প্র্যাকটিসটা শিখাইছে, এখন যদি আলটিমেটলি স্কাই স্ক্র্যাপারগুলো খেলাপস করে এবং লোকজন যদি না আসে, তাহলে সিটির হসপিটালিটিটা আমি সন্দেহান। হ্যাঁ, কিন্তু যেখানে রেসিডেন্স আছে, আউটার রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে ঠিক আছে, কিন্তু মানে সেম জিনিসটা কিন্তু প্রপার্টির ক্ষেত্রে হচ্ছে, যে প্রপার্টি যে মার্কেটটা, হলিডে মেকার আসতেছে না, হোটেলগুলো এভিয়েশন তো মানে এখনো টাফ, এগুলো শেষ হইলে পরে ইউল টেক টাইম। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের অতিথি যারা আজকে আমাদের সাথে অনলাইনে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের সাথে জয়েন করেছেন লিডস থেকে, আমাদের সাথে জয়েন করেছেন সাউথল থেকে, এবং আমাদের সাথে জয়েন করেছেন আমাদের ব্রিকলিন মসজিদ ট্রাস্টের ট্রেজারার। আপনাদের তিনজনকে আমরা আন্তরিক ধন্যবাদ, এবং পরবর্তীতে আপনাদের আরো গুরুত্বপূর্ণ আপনার অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ ইনপুট নিয়ে অন্য কোনো প্রোগ্রামে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আপনারাও ভালো থাকেন, আর আমার সাথে আপনারা যারা আছেন আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি। সাথে সাথে আমার দর্শক, আজকে যারা আপনারা প্রোগ্রামটি দেখছেন বিভিন্ন জায়গা থেকে, ফেসবুকে বা পরবর্তীতে ইউটিউবে, এবং আমাদের এনটিভি স্কাই 780 থেকে আজকের যে প্রোগ্রামটি আপনারা দেখছেন, দেশ বিদেশের সবাইকে আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। একটি মাত্র দোয়া আমরা এখন সবার জন্যই করা উচিত। পাশাপাশি আমাদের যে ধরনের পরিকল্পনা আমাদেরকে নেওয়া উচিত, আপনারা মনে করেন সবাই ঘরে বসে আছেন, আপনারা কাজ করছেন, ঘর থেকে এখন কাজ করা হচ্ছে, আপনাদের মধ্য থেকে আপনারা নিজে থেকে ভালো সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। এমন কোনো কিছু করবেন না যে কারণে অদূর ভবিষ্যতে আপনাদেরকে সেই বিষয়টার মাসুল দিতে হবে। আপনারা জানেন সরকারের সুবিধাগুলো আছে, সেগুলো ঠিকভাবে ইউজ করেন, সেই সুবিধাগুলোকে কাজে লাগান, কারণ ভবিষ্যৎ হয়তোবা আরো অন্ধকারের দিকে যেতে পারে। আমরা জেনেছি সেপ্টেম্বরেই যে আমাদের বিবিসি যে নিউজটা করেছিল, সেখানে অফিশিয়ালি রিসেশন এন্ড করেছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমাদের মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, প্যান্ডেমিকের এই সময়ে আপনাদের কাছে আমাদের একটি মাত্রই আবেদন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং বিভিন্ন সময়ে আপনাদের পরামর্শ নিয়ে আমরা প্রোগ্রাম করে থাকি। যদি কোনো পরামর্শ আপনাদের প্রয়োজন হয়, আপনাদের পরামর্শ নিয়ে আমরা প্রোগ্রাম করে থাকি। যদি কখনো আমাদেরকে কোনো পরামর্শ দিতে চান, আমাদের লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনারা দিয়ে থাকেন, আপনারা দিবেন। ভবিষ্যতে আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নিয়ে আমি আকরামুল হোসেন আসবো আপনাদের কাছে। শুধু বলতে চাই, কালকে 6টা থেকে 7টা মির্দা আপনার প্রোগ্রাম আমন্ত্রণ জানাবো, কারণ সেই প্রোগ্রামের উপস্থাপনাও আমি করছি। সুতরাং আপনারা দেখতে থাকবেন। আজকের প্রোগ্রামটি যতটুকু উপভোগ করছেন, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।